রাতের বেলা নিজে নিজে স্টার্ট হয়ে যায়। ওনার চাবি-টাবি অফ, গাড়ি-টাড়ি স্টার্ট হয়ে যায়। তো উনি নিয়ে আসলো, তো ওখানকার ইঞ্জিনিয়াররা অনেক চেক করে এটা খুঁজে পায় না। হাইব্রিড ইঞ্জিন আসলে কত প্রকার? এক্সটেলের যে নতুন মডেলটা সেটা হচ্ছে সিরিজ হাইব্রিড সিস্টেম। সিরিজ হাইব্রিড সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি ইঞ্জিন সরাসরি চাকাকে চালাবে না। সো আমাদের কিন্তু অ্যারাউন্ড 75% টু 80% এনার্জি কিন্তু ওয়েস্টেজ হচ্ছে। কি ধরনের সার্ভিস রিকোয়ার্ড? তো স্পেশালি হাইব্রিড সিস্টেম যদি আমি চিন্তা করি সেক্ষেত্রে 2 থেকে 3 বছর পর হাইব্রিড ব্যাটারিটা সার্ভিস করা প্রয়োজন। পাওয়ারটা অ্যাকচুয়ালি বলে যে 60,000 কিলোমিটার। সো ইন বাংলাদেশ 60,000 কিলোমিটার আসলে পসিবল না। এই মুহূর্তে বাজারের বেস্ট হাইব্রিড গাড়ি কোনটা? একটা ইলেকট্রিক গাড়িতে হচ্ছে যেই পাওয়ারফুল মোটর অ্যান্ড জেনারেটর ইউজ হয়, সেটা কিন্তু হাইব্রিডের তুলনায় কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। মানে ইলেকট্রিক ভেহিকেল যে আসলে চলে, আসলে একটা সাস্টেনেবল ভেহিকেল হতে যাচ্ছে। এই জিনিসটা, এই কনসেপ্টটা মানুষের মাথায় আসতো না যদি টয়োটা প্রায়াস পপুলার না হতো। ভাই, ভবিষ্যতের গাড়ি কি শুধুই পানি দিয়ে চলবে, নাকি ইভি হবে আমাদের আধুনিক পরিবহন জগতের ভবিষ্যতের সমাধান? ওয়েলকাম টু মামুস পডকাস্ট। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন তানজিম ভাই। তানজিম ভাই এখন ইভোলিউশন অটোর সার্ভিস ইঞ্জিনিয়ারিং এর হেড হিসেবে কাজ করছেন। কেমন আছেন তানজিম ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তানজিম ভাই ভালো আছি। তানজিম ভাই, আজকের এই আড্ডায় আপনাকে আসলে আমরা ইনভাইট করেছি একটা বিষয় নিয়ে কথা বলতে। হাইব্রিড ইঞ্জিন এবং ভবিষ্যতের যে ওয়াটার ইঞ্জিন আসতেছে সেটা নিয়ে। তো আপনি দীর্ঘদিন হাইব্রিড ইঞ্জিন নিয়ে কাজ করছেন। তো হাইব্রিড ইঞ্জিন সম্পর্কে আসলে ১ম এ একটু আলোচনা করতে চাই আপনার সাথে। হাইব্রিড যে গাড়িগুলো এই মুহূর্তে বাংলাদেশে চলছে, যে ২০৩০ সালের ভিতরে পৃথিবীর ৭০% গাড়ি ইভি অথবা হাইব্রিড হয়ে যাবে। এক্সাক্ট। এরকম একটা ব্যাপার আছে। তো হাইব্রিড গাড়ির মেইনটেন্যান্স বা হাইব্রিড গাড়ি কিভাবে মানে প্রপারলি ভালোভাবে ইউটিলাইজ করা যায়, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, শুরুতে আমি অনেকের কোয়েশ্চেন, আপনার মতো অনেকেরই কোয়েশ্চেন আছে যে হাইব্রিড ইঞ্জিন কি আসলে? হাইব্রিড গাড়ি কি? অ্যাকচুয়ালি হাইব্রিড গাড়ি হচ্ছে এক ধরনের সিস্টেম, যে সিস্টেমে একটা ট্র্যাডিশনাল ইঞ্জিনের সাথে প্যারালালি একটা ইলেকট্রিক মোটর থাকে। যে ইলেকট্রিক মোটর এবং হচ্ছে ট্র্যাডিশনাল ইঞ্জিন যে থাকে, এটা কম্বাইনডলি পাওয়ার প্রডিউস করে। আচ্ছা। সো দিস ইজ কল্ড হাইব্রিড। সো হাইব্রিড হচ্ছে একটা কম্বাইন্ড একটা টেকনোলজি। কিছুটা ইলেকট্রিক অ্যান্ড কিছুটা নরমাল যে ট্র্যাডিশনাল ভেহিকল সেই টেকনোলজি, গ্যাসোলিন ইঞ্জিন। গ্যাসোলিন ইঞ্জিন। সো এই ২ টা টেকনোলজিকে একসাথ করে হাইব্রিড ইঞ্জিন হচ্ছে চলে। বাট হাইব্রিড ইঞ্জিন হচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যে গাড়িগুলা ইউজ করি, আমাদের হচ্ছে টয়োটা হাইব্রিডই আমরা সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করি। তো টয়োটা সাধারণত হচ্ছে প্যারালাল হাইব্রিড সিস্টেম ইউজ করে। প্যারালাল হাইব্রিড সিস্টেম ইউজ করে এবং টয়োটার হাইব্রিড সিস্টেমই এখন পর্যন্ত সবচেয়ে বেটার আমাদের দেশের প্রেক্ষাপটে। হাইব্রিড ইঞ্জিন আসলে কত প্রকার? আচ্ছা, হাইব্রিড ইঞ্জিন চমৎকার কোয়েশ্চেন। হাইব্রিড ইঞ্জিন আসলে আপনার যদি আপনি স্পেসিফিক ব্র্যান্ড হিসাবে চিন্তা করেন, তাহলে টয়োটা এক ধরনের হাইব্রিড সিস্টেম ইউজ করে, হুন্ডা এক ধরনের হাইব্রিড সিস্টেম ইউজ করে। একইভাবে নিসান এক ধরনের হাইব্রিড সিস্টেম ইউজ করে। অ্যাকচুয়ালি আপনাকে আগে বুঝতে হবে যে হাইব্রিড ইঞ্জিন কত প্রকার, এর আগে বুঝতে হবে যে হাইব্রিড সিস্টেম কত প্রকার। ওকে। সো হাইব্রিড সিস্টেম অ্যাকচুয়ালি হচ্ছে যদি আমি মোটা দাগে চিন্তা করি, হাইব্রিড সিস্টেম হচ্ছে আমার পাওয়ার ফ্লোর উপর বেস করে, মানে আমি ইঞ্জিন থেকে পাওয়ারটাকে কিভাবে ট্রান্সফার করতেছি চাকায়, সেটার উপর বেস করে অ্যাকচুয়ালি ৩ প্রকার। হ্যাঁ? একটাকে আমরা বলি সিরিজ হাইব্রিড, একটাকে আমরা বলি প্যারালাল হাইব্রিড, আরেকটাকে বলি আমরা সিরিজ প্যারালাল হাইব্রিড সিস্টেম। আচ্ছা। আর যদি আপনি স্পেসিফিকলি কেমন হাইব্রিড সিস্টেমের ক্লাসিফিকেশনে যান, তাহলে আমরা বলতে পারি মাইল্ড হাইব্রিড, ফুল হাইব্রিড, প্লাগ ইন হাইব্রিড। এগুলো হচ্ছে হাইব্রিড সিস্টেমের ক্লাসিফিকেশন। সো বেসিক্যালি টয়োটা এখন পর্যন্ত সিরিজ প্যারালাল সিস্টেম ইউজ করে। হুন্ডা ওয়ান্স আপন এ ডে, হুন্ডার যখন ২০০৫-৬ আমরা হুন্ডা সিভিক আমরা ইউজ করতাম, ওখানে হুন্ডা সিরিজ হাইব্রিড সিস্টেম ইউজ করত অনলি। আচ্ছা। যেটা আমরা সিভিকে দেখলাম এবং ওই টেকনোলজিটাকে আমরা আইএমএ বলি। হুন্ডা এটাকে বলে আইএমএ সিস্টেম। আইএমএ মিনস হচ্ছে ইন্টিগ্রেটেড মোটর অ্যাসিস্ট। সো এই সিস্টেমে হুন্ডা সিরিজ হাইব্রিড সিস্টেম ইউজ করত। বাট এখন রিসেন্টলি আমরা হচ্ছে আ আপনার নিসান এক্সট্রিল দেখি। নিসান এক্সট্রিলটা আসলে প্যারালাল হাইব্রিড। আচ্ছা, গুড। নিশান এক্সট্রিল এ প্যারালাল হাইব্রিড এর বিষয়টা যদি একটু বলতেন। আমি যতদূর জানি এটা খুব ইন্টারেস্টিং একটা হাইব্রিড সিস্টেম। অ্যাকচুয়ালি প্যারালাল না, সিরিজ হাইব্রিড সিস্টেম। আচ্ছা। নিসান হাইব্রিড হচ্ছে সিরিজ হাইব্রিড। নিসান এক্সট্রিলের যে নতুন মডেলটা সেটা হচ্ছে সিরিজ হাইব্রিড সিস্টেম। সিরিজ হাইব্রিড সিস্টেমটা হচ্ছে বেসিক্যালি ইঞ্জিন সরাসরি চাকাকে চালাবে না। ইঞ্জিন হচ্ছে অনলি ফর অ্যাজ এ জেনারেটরের মতো কাজ করে। আমরা যেরকম জেনারেটর ইউজ করি বাসায়, জেনারেটর ইউজ করি কেন? আমরা ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য। সো ইঞ্জিন জেনারেটর হিসাবে কাজ করবে। ইঞ্জিন অনলি ফর স্টার্ট হবে অনলি ফর হাই ভোল্টেজ ব্যাটারিকে চার্জ করার জন্য। ও ওয়াও!
সো ইঞ্জিন মূল পাওয়ারটা ব্যাটারি দিবে। মূল পাওয়ারটা ব্যাটারি দিবে। আচ্ছা। নিসান এটাকে বলে ই পাওয়ার। ই পাওয়ার বলে। দ্যাট মিনস আপনার ই পাওয়ার মিনস হচ্ছে ইলেকট্রিক পাওয়ার। আচ্ছা, দ্যাট আমার মিনস একটা প্রশ্ন আছে তানজিম ভাই। ব্যাপারটা হচ্ছে একটা আ মানে ফুয়েল পাওয়ারকে মানে ফুয়েলের যেই দহন করে যে পাওয়ারটা আসে, এক্সাক্টলি। সেই পাওয়ারটা আবার একটা ব্যাটারিকে চার্জ করতেছে, সে আরেকটা পাওয়ার দিচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে পাওয়ার লস হয়? নো, এখানে অ্যাকচুয়ালি হচ্ছে ইঞ্জিনের যে পাওয়ার সেটা যদি আপনি নরমাল যে ট্র্যাডিশনাল ভেহিকল, যেটাকে আমরা ট্র্যাডিশনাল ভেহিকল বলি, নন হাইব্রিড বলি। সো এই গাড়িগুলাতে সাধারণত ইঞ্জিন যে পাওয়ার প্রডিউস করে, এটার অ্যাকচুয়ালি হচ্ছে মেক্সিমাম 20-25% আমরা মেকানিক্যাল এনার্জি হিসাবে ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। সো আমাদের কিন্তু অ্যারাউন্ড 75% to 80% এনার্জি কিন্তু ওয়েস্টেজ হচ্ছে। সো আমি যদি এই সিমিলার টাইপ অফ পাওয়ারকে যদি আমরা ব্যাটারি চার্জ করার কাজে ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা 45-50 কিছু গাড়ির ক্ষেত্রে 55 পার্সেন্ট হচ্ছে ইউজ করতে পারি। আচ্ছা। বিকজ অফ এই গাড়িগুলাতে হচ্ছে অ্যাটকিনসন সাইকেল ইঞ্জিন ইউজ হয়। ওয়াও! অ্যাটকিনসন সাইকেলের ইঞ্জিনের হচ্ছে থার্মাল এফিসিয়েন্সিটা সবচেয়ে বেটার। বেটার। সো এজন্য এই এই থার্মাল এফিসিয়েন্সিটা আমি সরাসরি যদি ব্যাটারি চার্জে ইউজ করি, তাহলে ব্যাটারিতে একটা বেশি পরিমাণে ইলেকট্রিক্যাল এনার্জি রিজার্ভ করতে পারি। এবং পরবর্তীতে এই ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে আমার মোটর চলে এবং মোটর চাকাকে চালায়। এই যে হাইব্রিড ইঞ্জিন যে গাড়িগুলোতে ব্যবহৃত হয়, এই গাড়িগুলোর হচ্ছে মেইনটেন্যান্স কি রেগুলার গ্যাসোলিন ইঞ্জিনের গাড়ি থেকে ডিফারেন্ট হয়? মানে কি বিষয় আসলে আমাদের এক্সট্রা খেয়াল রাখা উচিত? একটা হাইব্রিড গাড়ি ডে টু ডে মানে ইউজ করার ক্ষেত্রে? আচ্ছা, এখানে যদি আমরা সেটা চিন্তা করি যে অ্যাকচুয়ালি একটা হাইব্রিড গাড়িতে অ্যাকচুয়ালি কি ধরনের সার্ভিস রিকোয়ার্ড? এটা যদি আমরা চিন্তা করি তাহলে এটা আসলে এটা চিন্তা করার পরে আমাদের মাথায় ১ম যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে আসলে গাড়িটা কোন ব্র্যান্ডের? আচ্ছা, আমি স্পেসিফিকলি আমাদের যে দেশে যে ব্র্যান্ডগুলো ইউজ হয়, যেমন Toyota ইউজ হয়, Nissan ইউজ হয়, Honda ইউজ হয়। আমি স্পেসিফিকলি প্রতিটা ব্র্যান্ড নিয়ে একটু করে কথা বলতে চাই। যেমন Toyota র যে হাইব্রিড গাড়িগুলো আমরা ইউজ করি, সেই গাড়িগুলাতে 2018 or 19 পর্যন্ত Toyota যে হাইব্রিড সিস্টেম ইউজ করছে, আমি অলরেডি বলেছি যে Toyota সিরিজ প্যারালাল সিস্টেম ইউজ করে। সো সিরিজ প্যারালাল সিস্টেমটা ইউজ করে। এখানে ব্যাটারি হিসাবে ওরা নিকেল মেটাল হাইড্রেটটা ইউজ করে। 2018 এর পর থেকে কিছু মডেলে ওরা লিথিয়াম আয়ন ইন্ট্রোডিউস করছে। লিথিয়াম আয়ন এবং আ আপনার নিকেল মেটাল হাইড্রেট এই ২ ধরনের ব্যাটারির মধ্যে হিউজ ডিফারেন্স। নিকেল মেটাল হাইড্রেটের তুলনায় লিথিয়াম আয়ন মোর পাওয়ার প্রোডিউস করতে পারে এবং আ কত পার্সেন্ট বেশি পাওয়ার? অ্যারাউন্ড হচ্ছে 42-45% হিউজ। হ্যাঁ, এবং ওজনে অনেক কম। লিথিয়াম আয়ন রাইট। হ্যাঁ, লিথিয়াম আয়ন ব্যাটারির ওজন নিকেল মেটালের তুলনায় অনেক কম ওজন। দ্যাট মিনস আমার ওভারঅল কিন্তু গাড়ির গ্রস ওয়েটটা কমে যায়। হ্যাঁ? সিমিলার টাইপ একটা লিথিয়াম আয়ন প্যাক যদি হয় এবং সিমিলার টাইপ একটা নিকেল মেটাল হাইড্রেট যদি হয়, তাহলে ২ টার মধ্যে হচ্ছে আ ওয়েট ডিস্ট্রিবিউশনটা হচ্ছে অলমোস্ট ডাবল। সো আমার যদি গাড়ির ওভারঅল ওয়েট বেড়ে যায়, কিন্তু আমার গাড়ির ফুয়েল কনজাম্পশনটাও কিন্তু বেড়ে যায়। সো আমি পয়েন্টে আসি। সেটা হচ্ছে আমাদের আ টয়োটাতে কি মেইনটেন্যান্স দরকার হাইব্রিডে? তো স্পেশালি হাইব্রিড সিস্টেম যদি আমি চিন্তা করি, টয়োটা হাইব্রিড সিস্টেমের হচ্ছে অ্যাকচুয়ালি আ যে কম্পোনেন্ট গুলো থাকে সেটা একটু আমি বলি। ব্যাটারি থাকে, মোটর জেনারেটর থাকে। হুম। টয়োটা একটাকে বলে MG1, একটাকে বলে MG2। অ্যাকচুয়ালি MG মিনস হচ্ছে মোটর জেনারেটর 1 ওকে। আর MG2 মিনস হচ্ছে মোটর জেনারেটর 2। অ্যাকচুয়ালি মোটর জেনারেটর 1 অ্যান্ড মোটর জেনারেটর 2 এই ২টাই হচ্ছে মোটর এবং জেনারেটর। একটা হচ্ছে চাকাকে চালায়, আরেকটা হচ্ছে আমার ব্যাটারিকে চার্জ করে। সো দেন হচ্ছে হাই ভোল্টেজ ব্যাটারি অলরেডি বললাম। ব্যাটারিতে ইনভার্টার কনভার্টার আছে। হ্যাঁ? যেটাকে আমরা টয়োটা বলে PCU, পাওয়ার কন্ট্রোল ইউনিট। পাওয়ার কন্ট্রোল ইউনিটের ইনসাইডে অ্যাকচুয়ালি হচ্ছে ইনভার্টার কনভার্টার অ্যান্ড DC টু DC কনভার্টার থাকে। ওকে। সো এরপরে হচ্ছে টয়োটাতে হাই ভোল্টেজ ব্যাটারির যেহেতু আছে, হাই ভোল্টেজ ব্যাটারির সাথে হাই ভোল্টেজ ওয়্যার আছে। হাই ভোল্টেজ কেবল যেটাকে আমরা বলি। হ্যাঁ? এই জিনিসগুলা অ্যাকচুয়ালি আছে। এখন হাইব্রিড যদি স্পেসিফিকলি হাইব্রিডের মেইনটেন্যান্স এর কথা যদি চিন্তা করি, তাহলে আমাকে হচ্ছে আ যদি নিকেল মেটাল হাইড্রেট হয়, সেক্ষেত্রে ২ থেকে ৩ বছর পর হাইব্রিড ব্যাটারিটা সার্ভিস করা প্রয়োজন। এখানে কি কোনো কিলোমিটারের ব্যারিয়ার আছে? আ কিলোমিটার। কিলোমিটার অ্যাকচুয়ালি হচ্ছে স্পেসিফিকলি কিলোমিটার না। কিন্তু যেহেতু আমাদের যে অ্যাটমসফিয়ার এখানে প্রচুর পরিমাণে রাস্ট। সো আ এই রাস্টটা কিন্তু হচ্ছে আল্টিমেটলি হচ্ছে ব্লোয়ার ফ্যান দিয়ে আমি যখন হাইব্রিড ব্যাটারি কিন্তু কুল করতে হয় বিকজ অফ পারফরম্যান্স বিল্ড আপ এর জন্য। ব্যাটারি যদি আমি ঠান্ডা না রাখি তাহলে কি হবে? পারফরম্যান্স লুজ হবে।
সো আমাকে আল্টিমেটলি ব্যাটারি প্যাকের সাথেই হচ্ছে একটা ব্লোয়ার থাকে। যে ব্লোয়ার কন্টিনিউয়াসলি এয়ারটাকে ক্যাচ আউট করে, করে ব্যাটারিকে থ্রো করে, ঠান্ডা করে। তো আমার যে অ্যাটমসফিয়ার থেকে যে এয়ারটা নেয়, সেই এয়ারটা কিন্তু অলরেডি ময়লা। হ্যাঁ? তো আল্টিমেটলি হচ্ছে ২-৩ বছরের মধ্যে কিন্তু মোটামুটি ব্যাটারি প্যাকের ইনসাইডে ভালো পরিমাণ ময়লা যায় এবং ভালো পরিমাণে ধুলা ময়লা ঢুকে। তো এইজন্য আমাদের সাজেশন হচ্ছে ২ থেকে ৩ বছর পর, পর ব্যাটারি প্যাকটা সার্ভিস করা এবং ২ থেকে ৩ বছর পর, পর আমার ব্যাটারির যে স্টেট অফ হেলথ, মানে ব্যাটারিতে হেলথ কত পার্সেন্ট আছে সেটা চেক করা। এটা গেল ব্যাটারি প্যাক। এবার আসি মোটর জেনারেটর। মোটর জেনারেটরে স্পেসিফিকলি কোনো সার্ভিস রিকোয়ার্ড নাই। বাট মোটর জেনারেটর ওখানে হচ্ছে যেহেতু মোটর জেনারেটরটা গিয়ার বক্সের ইনসাইডে থাকে, সো ওখানে ট্রান্সমিশন অয়েল যেটাকে বলি আমরা, সেটা চেঞ্জ করতে হয়। সেটাও এভরি 3 ইয়ার্স পর, পর 3 to 4 ইয়ার্স পর, পর চেঞ্জ করতে হয়। এখানে একটা কিলোমিটার ব্যারিয়ার আছে। টয়োটা অ্যাকচুয়ালি বলে যে 60,000 কিলোমিটার। সো ইন বাংলাদেশ 60,000 কিলোমিটার আসলে পসিবল না। আমরা সাজেস্ট করি 30 to 40,000 কিলোমিটার। আচ্ছা, পর, পর ট্রাফিক জ্যামে থাকে, ট্রাফিক জ্যামে থাকে বিভিন্ন কারণে বিভিন্ন বেশি রোটেশন হয় ইঞ্জিনে। এক্সাক্টলি। এই গেল হচ্ছে স্পেসিফিকলি হাইব্রিড পোরশন। আর হচ্ছে এখানে আরেকটা মেইনটেন্যান্স আ আ রিকোয়ার্ড আছে টয়োটাতে, যেটা হচ্ছে ইনভার্টার অ্যান্ড কনভার্টারের যেই আ কুল্যান্ট আছে, হ্যাঁ? সেটাও আমরা বলি যে ১ বছর পর, পর চেঞ্জ করার জন্য। হ্যাঁ? বিকজ অফ আ আ আমরা যদি ১ বছর পর, পর এই ইনভার্টার কনভার্টারের কুল্যান্ট চেঞ্জ করি, তাহলে ইনভার্টার কনভার্টারটা কন্টিনিউয়াসলি একটা সেফ টেম্পারেচারে থাকে। সেফ টেম্পারেচার থাকলে এটা সেফ একটা পাওয়ার প্রডিউস করতে পারে। মানে সেফ একটা এফিশিয়েন্ট ওয়েতে সে কাজ করতে পারে। সো এই গেল স্পেসিফিকলি হাইব্রিড পোরশন এর সার্ভিস। এবার কিছু জেনারেল সার্ভিস এর কথা বলতে পারি। সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টয়োটাতে এখন পর্যন্ত রিকমেন্ডেড হচ্ছে 0W20 ইঞ্জিন অয়েল। হ্যাঁ? যেটা SAE গ্রেড, সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং এর যে গ্রেড আছে সেটা হচ্ছে 0W20। তো 0W20 আমরা যে ট্র্যাডিশনাল ভেহিকল আছে, ট্র্যাডিশনাল ভেহিকলে 0W20 আমরা সাধারণত 4 to 5,000 কিলোমিটার ইউজ করি। হ্যাঁ? কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে যেহেতু আমরা জানি যে একটা হাইব্রিড ইঞ্জিন একটা হাইব্রিড গাড়িতে ইঞ্জিন নিয়ার অ্যাবাউট আ 30% or 40% সময় ধরে একটা হাইব্রিড ইঞ্জিন অফ থাকে। সো আমরা 20% বা 30% বেশি আমরা অয়েলটাকে ইউজ করতে পারি। তো সেই রেশিও যদি চিন্তা করি, সেই রেশিওতে একটা ইঞ্জিন একটা 0W20 ইঞ্জিন অয়েল হচ্ছে আমরা 6 to 7,000 কিলোমিটার পর্যন্ত ইউজ করতে পারি। আচ্ছা, আপনার সাথে একটা প্রশ্ন করি আপনাকে একটু কনফিউজড করার জন্য। হুম, হুম। এই মুহূর্তে বাজারের বেস্ট হাইব্রিড গাড়ি কোনটা? আ এই মুহূর্তে বেস্ট মডেল। হাইব্রিড গাড়ি যদি আমি চিন্তা করি, আমার থেকে বেস্ট মনে হচ্ছে টয়োটার যে লেটেস্ট যে হাইব্রিড সিস্টেম গুলো আছে, হাইব্রিড মডেল গুলো আছে, যেমন হচ্ছে টয়োটা প্রায়াস, প্রিয়াস। টয়োটা হচ্ছে আপনার যেমন হচ্ছে টয়োটা CHR, সিএইচ, টয়োটা প্রায়াস, CHR অ্যান্ড হচ্ছে টয়োটা করলা ক্রস। করলা ক্রস। হ্যাঁ, আচ্ছা। এগুলো হচ্ছে এখন পর্যন্ত বেস্ট, বাট আপকামিং যে মডেলগুলো আসতেছে টয়োটার, ওগুলো আরো বেশি বেটার হবে বিকজ অফ আপকামিং মডেলগুলাতে ওরা প্লাগ ইন হাইব্রিড ভার্সনটা এড করেছে। দ্যাট মিনস এখন যে ট্র্যাডিশনাল যে হাইব্রিড আছে, সেই হাইব্রিডে আমরা আলাদাভাবে প্লাগ ইন করে চার্জ করার ফ্যাসিলিটি নাই। সো আপকামিং যে মডেলগুলো আসতেছে, যেমন টয়োটা হ্যারিয়ার, টয়োটা RAV4, টয়োটা হাইল্যান্ডার, এই মডেলগুলোতে টয়োটা হচ্ছে প্লাগ ইন ভার্সনটা এড করতেছে। আচ্ছা। সো প্লাগ-ইন ভার্সন গুলো আগে আমরা যেগুলো দেখেছি, যেমন আউটল্যান্ডার এর একটা প্লাগ-ইন ভার্সন ছিল। এক্সাক্টলি, এমজি তে আমি যখন ছিলাম তখন এমজির একটা প্লাগ-ইন ভার্সন ছিল। এক্সাক্টলি। তো এই প্লাগ-ইন ভার্সন গুলোতে আমরা দেখছি যে তানজিম ভাই ব্যাটারি খুব ছোট সাইজের ব্যাটারি দেয়। ধরেন যার দরুন ৫০ থেকে ৬০ কিলোমিটারের বেশি গাড়ি ব্যাটারিতে রান করতে পারে না। এক্সাক্টলি। এটার কারণ কি ছিল? আমরা কেন ইঞ্জিনিয়াররা এটাকে 50-50 করেনি বা আরেকটু বাড়ায়নি? এটা কি বাণিজ্যিক কোনো উদ্দেশ্য? নাকি এটা টেকনিক্যাল কোনো হচ্ছে লিমিটেশন ছিল? দ্যাটস হোয়াই তারা এটা করতে পারে। চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন। এটা ইন জেনারেলি এটা চিন্তা করা যায়। এটা একদমই চমৎকার কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেনের মানে পক্ষে এবং বিপক্ষে কিছু আনসার দিতে চাই। যেমন হচ্ছে আ প্লাগ-ইন ভার্সনটা কি? মানে প্লাগ-ইন হাইব্রিডটা কি অ্যাকচুয়ালি? প্লাগ-ইন হাইব্রিডটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইঞ্জিন থেকেও ব্যাটারি চার্জ হওয়ার পসিবিলিটি থাকে এবং আমার আউটসাইড সোর্স থেকেও আমি গাড়িটাকে চার্জ করতে পারি। সো প্লাগ-ইন হাইব্রিডের, আপনি যদি চিন্তা করেন হাইব্রিডের তুলনায় কিন্তু প্লাগ-ইন হাইব্রিডের ব্যাটারি সাইজটা কিন্তু বিগার। আচ্ছা, বাট ইলেকট্রিক ভেহিকলের তুলনায় কিন্তু প্লাগ-ইন হাইব্রিডের ব্যাটারি প্যাকটা ছোট। ছোট। কারণ ইলেকট্রিক ভেহিকলে কিন্তু অনলি ফর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার কনজাম্পশন এরিয়া। মানে কনজাম্পশন হয় অনলি ফর ইলেকট্রিসিটি। আর তাহলে আমাকে ব্যাটারি রাখতে হবে। ব্যাটারি ছাড়া আলাদা কোনো সোর্স নাই।
আর প্লাগ ইনের ক্ষেত্রে যেটা হয় ইলেকট্রিসিটি ওয়ান কাইন্ড অফ সোর্স এবং হচ্ছে ফুয়েলও এক ধরনের সোর্স হিসেবে কাজ করে। প্রাইমারি সোর্স আপনি যদি চিন্তা করেন। সো প্লাগ ইনের হচ্ছে এখন ব্যাটারি প্যাক যদি আমি বিগার করি, তখন যেটা হবে ওভারঅল গাড়ির কিন্তু গ্রস ওয়েটটা বেড়ে যাবে। তো গাড়ির যদি গ্রস ওয়েট বেড়ে যায় তো আল্টিমেটলি হচ্ছে পারফরম্যান্স ল্যাগ করবে। সো দ্যাটস ওয়াই ম্যানুফ্যাকচারার চিন্তা করতেছে যে একটা সুবিধাজনক একটা স্ট্যান্ডার্ডে রাখার ব্যাটারি প্যাকটা। নরমালি হচ্ছে প্লাগ ইন ভার্সনগুলাতে হচ্ছে আপনার 10 কিলোওয়াট ব্যাটারি প্যাক থেকে ম্যাক্সিমাম 22 কিলোওয়াট পর্যন্ত ব্যাটারি প্যাক হয়। মানে 10 থেকে 22 এর মধ্যে থাকে অলমোস্ট। যেখানে একটা হাইব্রিড গাড়িতে ব্যাটারি প্যাকের ক্যাপাসিটি হয় হচ্ছে আপনার ম্যাক্সিমাম আপনার 4 টু 5 কিলোওয়াট আওয়ার। তো 4 টু 5 কিলোওয়াট থেকে ডবল হচ্ছে আপনার প্লাগ ইন ভার্সন। আর একটা ইলেকট্রিক গাড়িতে একটা ব্যাটারি প্যাকের ক্যাপাসিটি মিনিমাম হয় 40 কিলোওয়াট আওয়ার। আচ্ছা। সো ইলেকট্রিক গাড়ি বিগার ব্যাটারি ইউজ হয়। বিকজ অফ এখানে ইলেকট্রিক্যাল এনার্জি সোর্স একটাই। সো দ্যাটস দ্য রিজন। আচ্ছা তানজিম ভাই, এবার আমরা আস্তে, আস্তে ইভির দিকে যাব। এক্সাক্টলি। আপনি হচ্ছে প্লাগ ইন হাইব্রিড গাড়ি বা হাইব্রিড গাড়ি থেকে ইভি গাড়িকে এগিয়ে রাখবেন না পিছিয়ে রাখবেন? এখানে অনেকগুলা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে ইলেকট্রিক আ গাড়ি যদি আমি চিন্তা করি, তাহলে মানে আপনি যদি এনভায়রনমেন্ট চিন্তা করেন, এনভায়রনমেন্ট চিন্তা করলে ইলেকট্রিক গাড়িতে এখনো কিছু ব্যারিয়ার আছে। যেমন এখন পর্যন্ত আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতেছি কিন্তু হচ্ছে ট্র্যাডিশনাল ফুয়েল বার্ন আউট করে। সো যদি আপনার ট্র্যাডিশনাল ফুয়েল বার্ন আউট কমিয়ে যদি আপনার যেই এনার্জিটা হচ্ছে ট্র্যাডিশনাল ফুয়েলের বাইরে, হ্যাঁ? সাস্টেনেবল এনার্জি যেটাকে আমরা বলি। যেমন সোলার এনার্জি হতে পারে, উইন্ড এনার্জি হইতে পারে, ওয়াটার এনার্জি হইতে পারে। এই এনার্জি গুলা যদি আমরা ইউজ করে ইলেকট্রিসিটিটাকে আ রিজার্ভ করতে পারি এবং পরবর্তীতে ওই ইলেকট্রিসিটি দিয়ে যদি আমি ইলেকট্রিক ভেহিকল চার্জ করতে পারি, দ্যাটস ওয়াই ইলেকট্রিক ভেহিকল ইস মোর দ্যান এফিশিয়েন্ট টু এ হাইব্রিড বেশ ভেহিকল। ভালো কথা বলছেন। আমি আসার সময় একটা নোট নিয়ে আসছিলাম। হুম, তো ওখানে একটা একটা ইউনিভার্সিটির একটা রিসার্চে ওরা বলতেছে, হুম। একটা ইলেকট্রিক গাড়ি ১ বছরে প্রায় ১৩৬৮ কেজি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। এক্সাক্টলি, এটা একটা পয়েন্ট, হ্যাঁ? যেটা ৩৬,০০০ মানুষের মৃত্যুর কারণ হতে পারে। এক্সাক্টলি। আচ্ছা। না, আর না এইখানে একটু ইন্টারাপ্ট করি। এই ১৩৮০ আ কি বললেন ১৩৮০? আ হচ্ছে ১৩৬৮ কেজি কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে। ১৩৬৮ কেজি কার্বন নিঃসরণ কিভাবে করে? হ্যাঁ। এটার যদি আপনি একটা মানে আ হিসাব বের করতে চান, এটার একটা মাত্র রিজন হচ্ছে আমি বলতে পারি। ধরেন একটা ইলেকট্রিক গাড়ির যে ব্যাটারি প্যাক আছে, ব্যাটারি প্যাকে কি ইউজ হয়? নিকেল, কোবাল্ট, হ্যাঁ, লিথিয়াম এই জিনিসগুলা ইউজ হয়। তো এইটা তো হচ্ছে খনিজ পদার্থ না। এটা মাইনিং করে উঠাতে হয়। হ্যাঁ। সো প্রাকৃতিক না। এগুলো ন্যাচারাল না। মানে না, এগুলো হচ্ছে তৈরি করা হয় না। তৈরি তো আর মাইনিং করে ওঠা ন্যাচারাল বাট মাইনিং করে উঠাতে হয়। করে ওঠাতে হয় খনি থেকে। খনি থেকে তো এখন যেটা হয় এই খনি থেকে উত্তোলন করতে আপনার উত্তোলন করতে আপনি যে ধরনের গাড়ি ইউজ করতেছেন, যে ধরনের ডিভাইস ইউজ করতেছেন, যে মেশিন ইউজ করতেছেন, সব মেশিনই কিন্তু আল্টিমেটলি হচ্ছে এই ফুয়েল বার্ন করে হচ্ছে। জীবন করে। সো এই ফুয়েল বার্ন করে যে হচ্ছে, আ ধারণা করা হয় একটা ব্যাটারি প্যাক মানে একটা ব্যাটারি প্যাক বানাতে যে পরিমাণ ফুয়েল বার্ন আউট হয় এবং এই ফুয়েল বার্নিং এর উপর বেস করে তো কার্বনটা মানে আপনার কার্বন পলিউশন হয়। সো এই যে পরিমাণ কার্বন পলিউশন হয়, এই পরিমাণ কার্বন পলিউশন এই মানে একটা ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল যেটাকে আমরা ফুল ইলেকট্রিক ভেহিকল বলি। ওটার অ্যাকচুয়াল নেমস হচ্ছে বিইভি। বিইভি মিনস হচ্ছে ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল। সো একটা ব্যাটারি ইলেকট্রিক ভেহিকল রাস্তায় নামার আগেই কিন্তু এই পরিমাণ আ উম কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ইমিশন তৈরি করে। তৈরি করে ফেলে আছে। আরো কিছু তথ্য ছিল টয়োটার একটা রিসার্চে, সেটা হচ্ছে যে চার্জিং এর ক্ষেত্রে মানে টয়োটা আসলে ইভি গাড়িকে একটু কিছুটা ডিসকারেজ করতেছে। এক্সাক্টলি, বলতেছে যে ২০ থেকে ৬০ মিনিটের ভিতরে যদি একটা ইভি গাড়িকে চার্জ করতে হয়, এরকম চার্জিং স্টেশন সারা পৃথিবীতে আছে মাত্র ১২%। এক্সাক্টলি। আচ্ছা। এরপরে তারা বলতেছে যে যদি আমেরিকাতে হুম, সবগুলো গাড়ি ইভি করা হয়, কারণ আমরা জানি আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গাড়ির মার্কেট। এক্সাক্টলি। শুধু আমেরিকাতে যদি সব গাড়ি
ইলেকট্রিক করে ফেলা হয় তাহলে আমেরিকাতে 12 লক্ষ নতুন চার্জিং স্টেশন বসাতে হবে। রাইট। যেটা যদি আমেরিকার মতো একটা প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তিগতভাবে উন্নত একটা দেশেরও প্রায় 5 থেকে 6 বছর লাগে। এক্সাক্টলি। আচ্ছা, এরপরে আরেকটা ইনফরমেশন ওরা শেয়ার করছে যে অনুপাত প্রকাশ করছে। অনুপাতটা হচ্ছে 1:6:90। হুম। যে একটি বৈদ্যুতিক গাড়িতে ব্যবহৃত বিরল উপাদান মানে যেই মাইনিং করে হ্যাঁ, নিকেল, কোবাল্ট। হ্যাঁ, এইটা দিয়ে ৬ টা প্লাগ ইন হাইব্রিড তৈরি করা যায়। আর ৯০ টা রেগুলার হাইব্রিড গাড়ি মানে আমাদের দেশে যেগুলো চলে বা পৃথিবীতে যেগুলো চলে তৈরি করা যায়। আবার বলছে যে একটি বৈদ্যুতিক গাড়ির উপাদান থেকে ৯০ টি হাইব্রিড গাড়ি তৈরি করা যায়। এক্সাক্টলি। এবং ২০৩০ সালের মধ্যে যদি সবগুলো গাড়ি হচ্ছে আমরা হচ্ছে ইলেকট্রিকে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের ৩০০ টিরও বেশি কোবাল্ট, নিকেল আর গ্রাফাইটের খনি নতুন করে উৎপাদন করতে হবে। যেগুলো তো আছে, আছেই। তার সাথে আরো নতুন লাগবে এবং এই খনিগুলো পুরোপুরি নিঃশেষ করেই মানে শেষ হয়ে যাবে। এক্সাক্টলি। তাহলে এই যে কঠিন বিষয়টা ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে আচ্ছা, এখানে যেটা বলল যে একটা ইলেকট্রিক ভেহিকেলের যে উপাদান আছে সেটা দিয়ে আ ছয়টা একটা লার্জ অ্যামাউন্ট এর হচ্ছে আ অ হাইব্রিড বা লার্জ অ্যামাউন্ট এর প্লাগ ইন হাইব্রিড করা যাবে। তো এটার একটা রিজন হচ্ছে ধরেন একটা ইলেকট্রিক ভেহিকেলে যেই ব্যাটারি প্যাক ইউজ হয়, এটার ওজন হচ্ছে 500 কেজি। আচ্ছা। হ্যাঁ? ইন এভারেজ 500 কেজি একেকটা ব্যাটারি প্যাকের ওজন। সো আপনার যেখানে একটা হাইব্রিড গাড়ির ব্যাটারি প্যাকের ওজন হচ্ছে 40 কেজি। এরপরে আসেন একটা ইলেকট্রিক গাড়িতে হচ্ছে যেই পাওয়ারফুল মোটর অ্যান্ড জেনারেটর ইউজ হয়, সেটা কিন্তু হাইব্রিডের তুলনায় কিন্তু অনেক বেশি পাওয়ারফুল মোটর জেনারেটর। এবং একটা ইলেকট্রিক গাড়িতে যে আপনার যেই ইলেকট্রিক্যাল যেই কন্ট্রোলার গুলো ইউজ হয়, যেটাকে আমরা ইনভার্টার বলি, কনভার্টার বলি, ডিসি টু ডিসি কনভার্টার বলি, ওভিসি বলি, অনবোর্ড চার্জার, হ্যাঁ? এই যে ডিভাইস গুলা ইউজ হয়, এই ডিভাইস গুলাতে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স যেই কম্পোনেন্ট আছে সেটা ইউজ হয়। এখানে প্রচুর পরিমাণে মাদারবোর্ড আছে, প্রচুর পরিমাণে আইসি আছে, প্রচুর পরিমাণে আইজিবিটি আছে, প্রচুর পরিমাণে রেজিস্ট্যান্স আছে, প্রচুর পরিমাণে পিএলসি বোর্ড আছে। তো অ্যাকচুয়ালি একটা ইলেকট্রিক ভেহিকেলে যে পরিমাণ ইলেকট্রনিক্স ডিভাইস থাকে, এগুলা দিয়ে অনায়াসেই একটা লার্জ অ্যামাউন্ট এর একটা হাইব্রিড গাড়ি তৈরি করা যায়। তাহলে কি ইভির ভবিষ্যৎ একটু ডিফিকাল্ট হচ্ছে? ইভির ভবিষ্যৎ ডিফিকাল্ট, আবার ইভির ভবিষ্যৎ ভালোও হতে পারে। এটা এখন নির্ভর করতেছে কিছু ভবিষ্যতে গবেষণা বা কিছু রিসার্চ রিসার্চ এর একটা বিষয় আছে। আ মানে যে ইভি ম্যানুফ্যাকচারার আছে, তারা এখন ট্রাই করতেছে হচ্ছে সলিড স্টেট ব্যাটারি তৈরি করতে। আচ্ছা, এটা কি জিনিস? সলিড স্টেট ব্যাটারি হচ্ছে ব্যাটারি টেকনোলজির একটা আপগ্রেড প্রযুক্তি। যেমন আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ? এখন যে আমরা যে নরমাল যে লিড অ্যাসিড ব্যাটারি, আমরা যে নরমাল যে ট্র্যাডিশনাল গাড়িগুলোতে যে লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করি, 12 ভোল্টের যে ব্যাটারি, এই ব্যাটারিতে যদি আপনার আপনি এনার্জি রিজার্ভ করতেছেন। এনার্জি রিজার্ভ হচ্ছে আপনার 50 ওয়াট আওয়ার এনার্জি রিজার্ভ করতেছেন। হ্যাঁ? একটা লিড অ্যাসিড ব্যাটারিতে 50 ওয়াট আওয়ারের এনার্জি রিজার্ভ করা যায়। এবার আসেন এই লিড অ্যাসিড এর পরে হচ্ছে আমি যদি চিন্তা করি যে আপনার নিকেল মেটাল হাইড্রাইড। একটা নিকেল মেটাল হাইড্রাইড সেম ওজনের একটা ব্যাটারি মানে লিড অ্যাসিড ব্যাটারি যদি সেম ওজন হয়, ওরকম সেম ওজনের একটা আ নিকেল মেটাল হাইড্রাইডের ব্যাটারি প্যাকে আমি ১০০ থেকে ১৫০ ওয়াট আওয়ার এনার্জি রিজার্ভ করতে পারি। মেক্সিমাম 150 দ্যাট মিনস লিড অ্যাসিডের তুলনায় নিকেল মেটাল 3 টাইমস। এবার আসেন লিথিয়াম আয়নে যদি আসি, লিথিয়াম আয়ন হচ্ছে অ্যারাউন্ড 300 টু 350 কিলোওয়াট ওয়াট আওয়ার আমি এনার্জি স্টোরেজ করতে পারি। আর সলিড স্টেট হবে 500 টু 600। মানে সেম ওজনে এখন যদি লিথিয়াম হয়, লিথিয়াম আয়নের যে ব্যাটারি ব্যাক আমি ধরে নিলাম 400 কেজি। তো 400 কেজিতে যদি আমি হচ্ছে সে আমি হচ্ছে 500 ওয়াট আওয়ার এনার্জি রাখতেছি। সেম ওজন ইউজ করে আমি হচ্ছে সলিড স্টেটে 1000 ওয়াট আওয়ার এনার্জি রাখতে পারবো। দ্যাট মিনস অটোমেটিক্যালি আমার হচ্ছে রেঞ্জ রেঞ্জ বেড়ে যাবে। রেঞ্জ বাড়বে, পাশাপাশি সলিড স্টেটের ব্যাটারি চার্জিং ক্যাপাসিটি হচ্ছে অ্যারাউন্ড 40 টাইমস ফাস্টার নিকেল মেটালের তুলনায়। ওয়াও! নিকেল মেটাল অথবা হচ্ছে লিথিয়াম আয়নের তুলনায় অনেক গুণ ফাস্টার। সো ম্যানুফ্যাকচারার ট্রাই করতেছে যে সলিড স্টেট ব্যাটারিটা আ মানে সামনে আনা। আ অলরেডি রিসার্চ অনেকটুকু আগায় গেছে। তো দে আর ট্রাইং
এবং হোপসো এই সলিড স্টেট যদি চলে আসে তাহলে ইভির যেই হ্যাঁ, এবং পাশাপাশি কস্ট, সলিড স্টেটের কস্ট অনেক কম। আচ্ছা। হ্যাঁ, সলিড স্টেট ব্যাটারির কস্টিং ধারণা করা হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারির কাছাকাছি হবে। ব্যাটারি কস্টিং কিন্তু একটা বড় বিষয়। এক্সাক্ট। আমি ওই যে একটা আর্টিকেলে দেখেছিলাম যে ইলন মাস্ক। হুম। ইলন মাস্ক কি করলো? ১৩-১৪ সালের দিকে তার পুরো প্যাটেন্ট গুলো বিক্রি করে দিল। ওপেন গুলো করে দেওয়ার পরে সব কোম্পানি ইভি গাড়ি বানানো শুরু কি করলো? গিগা ফ্যাক্টরির মাধ্যমে ব্যাটারি বানানো শুরু করলো। পরবর্তীতে দেখা গেল এবং ওই তৎকালীন সময়ে BMW তাদের হেড অফিসের ডিজাইন বদলিয়ে আপনার হচ্ছে ব্যাটারির মতো করে একটা ডিজাইন করলো হুম। এবং $5 বিলিয়ন ইনভেস্ট করলো ইভি গাড়ি ডেভেলপমেন্টের এক্সাক্টলি এবং এর পেটেন্ট কিনলো। পেটেন্ট কিনলো। হ্যাঁ, গল্পটা জমে গেল কোথায়? গল্পটা জমে গেল ইভি গাড়ির BMW যে ব্যাটারি বানাচ্ছে সেই ব্যাটারি যদি লসেও বিক্রি করে ইলন মাস্ক যে ব্যাটারি বানাচ্ছে তার থেকে ৫০, ৪০ থেকে ৬০% বেশি দাম হচ্ছে। এক্সাক্টলি। সো এইখানে কিন্তু ইলন মাস্ক পুরো গেম চেঞ্জ ইভি ইন্ডাস্ট্রিতে একটা বিরাট রকম এবং এটা হচ্ছে একটা মানে সেই সময়ের একটা কঠিন একটা মানে প্ল্যান ছিল ইলন মাস্কের এক্সাক্টলি। যে এই জিনিসটা করার। ইলন মাস্ক এই কাজটা করতেছিল বা ওর প্ল্যানিং যে এটা আসলে ওই সময়টা যারা অটোমেকার আছে হ্যাঁ, তারা আসলে তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল না। ধরতেই পারে। তারা আসলে বুঝতে পারে না যে মানে কেন ইলন মাস্ক বিক্রি করে দিচ্ছে। না, তাদের পেটেন্ট গুলো সব ফ্রি ওপেন করে ওপেন করে দিচ্ছে, হ্যাঁ। মানে ওপেন মিনস হচ্ছে বিক্রি করে দিচ্ছে সে। কিন্তু সে BMW কাছে কিন্তু বিক্রি করেছে। ওপেন করা মানে হচ্ছে সে বলতে চাচ্ছে যে হ্যাঁ, আমি আমার পেটেন্ট সেল করে দিচ্ছি। হ্যাঁ, এখন সবাই ইউজ করতে সবাই ইউজ করতে পারবে। তো সে জাস্ট গেমসটা খেলছে এখানে আ তার হচ্ছে মানে ব্যাটারি তৈরি করতে পার কিলোওয়াট ব্যাটারি তৈরি করতে তার ১৮০ বা $১৮৭ পড়ে। হ্যাঁ, ডলার খরচ করছে। আর হচ্ছে BMW এর হচ্ছে একদম সবচেয়ে লোয়েস্ট যদি হয় তাও হচ্ছে ২৯৮ বা ২০০ মানে অ্যারাউন্ড ডবল এর কাছাকাছি আরকি। কাছাকাছি হয়ে যায়। ইলেকট্রিক গাড়ির একটা জয়জয়তা চলতেছে বিশেষ করে ইউরোপে। এক্সাক্ট। কিন্তু পৃথিবীর সবথেকে বেশি গাড়ি ম্যানুফ্যাকচারার যারা এই মুহূর্তে জাপানকে ধরা হয়। তাহলে জাপান কেন ওইভাবে ইলেকট্রিক গাড়ির দিকে ফোকাস না? ওদের আছে অল্প, অল্প ইলেকট্রিক গাড়ি। কিন্তু দেখা যাচ্ছে যে যেমন অডি ফুল ইলেকট্রিক হয়ে গেছে। অডিতে আর মনে হয় এখন আর গ্যাসোলিন গাড়ি তৈরিই করে না সম্ভবত। এক্সাক্ট। থাকতে পারে হয়তো। এটা কেন? যে জাপান কেন ইলেকট্রিক গাড়ি থেকে দূরে সরে আ জাপান আসলে চিন্তা করতেছে যে আসলে আ জাপান আসলে একটা ফিলোসফিতে বিশ্বাসী। যেটাকে বলা হয় ইকিগাই। ইটস এ জাপানি টার্মস। সো ইকিগাই যদি আমি সংক্ষেপে একটু প্রকাশ করতে চাই, ইকিগাইয়ের একটা টার্মস আছে যেখানে হচ্ছে জাপান মানুষের উপকার হয় না এরকম কোনো কাজে তারা ইন্টারেস্টেড না। এখন আপনি বলতে পারেন যে ইলেকট্রিক গাড়ি কি তাহলে মানুষের উপকার হচ্ছে না? এক সেন্স এ হচ্ছে, এক সেন্স এ হচ্ছে না। যেমন আমরা অলরেডি কিছুক্ষণ আগেই ডিসকাস করলাম যে একটা ইলেকট্রিক গাড়ি রাস্তায় নামার আগেই অনেক পরিমাণ অনেক পরিমাণ হচ্ছে কার্বন ইমিশন করে। কার্বন ডাইঅক্সাইড এমিশন? সো যেহেতু অনেক পরিমাণ রাস্তায় আসার আগেই সে কার্বন ইমিশন তৈরি করে, সেজন্য জাপানের যে অটোমেকাররা আছে Toyota, Honda, Nissan। আমি যদি বিগ ৩ টা জায়ান্ট চিন্তা করি তাহলে Toyota, Honda and Nissan এই ৩ টা হচ্ছে মোটামুটি বিগ আ জাপানি অটোমেকার। সো তারা চিন্তা করছে যে এটা আসলে আ লং রানে শর্ট রানে অনেক বেশি উপকার করতেছে আমরা দেখতেছি। বাট লং রানে তাদের ফিলোসফি হচ্ছে লং রানে ইলেকট্রিক ভেহিকল আ হচ্ছে মানুষের উপকারে আসতেছে না। দ্যাটস হোয়াই দে আর নট গোইং টু ইলেকট্রিক ভেহিকল। যদি না ওই জিনিসগুলো ইমপ্রুভমেন্ট হয় যে ব্যাটারির কথা বললেন। ব্যাটারি তো টেকনোলজি। ওই জিনিসগুলো হচ্ছে যদি সলভ হয় তাহলে হবে আর না হলে হচ্ছে হবে না। এক্সাক্টলি। দেখেন টয়োটা কিন্তু 19 এর দশকে কিন্তু টয়োটা অলরেডি যখন ইলেকট্রিক ভেহিকল এর মার্কেটে আসে নাই, হ্যাঁ? তখনই কিন্তু ৯৪ তে হোন্ডা ইভি গাড়ি হ্যাঁ, প্রথম বাজারে আনছে। হুন্ডা আনছে, 97 এ টয়োটা প্রায়াস আনছে। সো এই মানে দ্যাট মিনস হাইব্রিড টেকনোলজি যে আনছে, হাইব্রিড টেকনোলজি কিন্তু অনেক আগেই টয়োটা, হুন্ডা, নিসান এরা নিয়ে আসছে। দ্যাট মিনস তারা ইলেকট্রিফিকেশন অনেক দূর আগানো ছিল সে সময়। সে সময়ে। তো এখন অনেকে বলে যে টয়োটার প্রায়াস যদি হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে যদি এত পপুলার না হতো, তাহলে ইলেকট্রিক ভেহিকল এর কেমন জন্মই হতো না। মানে ইলেকট্রিক ভেহিকল এর যে কনসেপ্ট, মানে ইলেকট্রিক ভেহিকল যে আসলে চলে, আসলেই একটা সাস্টেইনেবল আ আ ভেহিকল হতে যাচ্ছে। এই জিনিসটা, এই কনসেপ্টটা মানুষের মাথায় আসতো না যদি টয়োটা প্রায়াস পপুলার না হতো। ভাই ইউরোপে প্রিয়াস কিন্তু প্রথম বছরে ১,০০,০০০ ইউনিট বিক্রি হয় এক্সাক্ট, এবং এটা কিন্তু টয়োটার হচ্ছে সর্বোচ্চ বিক্রিত এক্সাক্ট। এবং আরেকটা বিষয় আছে মজার বিষয় সেটা হচ্ছে যে
ইউরোপে যে গাড়িগুলো হচ্ছে আপনার পাবলিক ট্রান্সপোর্টে ব্যবহৃত হয়, উবারে বা এই টাইপের হচ্ছে কাজে, সেই গাড়িগুলোর কোয়ালিটি বেস্ট হিসেবে ধরা হয়। এরা এক্সাক্ট একদম রাফ টাফ ইউজ হয়। সব কিন্তু প্রিয়াস ইউজ হয়। এক্সাক্টলি। টয়োটা প্রায়াস হচ্ছে টয়োটার সবচেয়ে বহুল বিক্রিত গাড়ি এখন পর্যন্ত। কারণ টয়োটা প্রায়াস হচ্ছে ওয়ার্লড ওয়াইড এত বেশি পপুলার এবং এত বেশি মানুষ এটাকে পছন্দ করে। এটা টয়োটার অন্য কোনো মডেল না। টয়োটা প্রায়াসকে যে এই পরিমাণ প্রায়োরিটি দেয় মানুষ। বিকজ অফ টয়োটা প্রায়াস হচ্ছে এফিশিয়েন্ট, টয়োটা প্রায়াস হচ্ছে লুক্রেটিভ, টয়োটা প্রায়াস হচ্ছে আ আপনার আ বেসিক্যালি সবাই চিন্তা করে এফিশিয়েন্টটাই, হ্যাঁ? যেমন আমাদের দেশে যদি চিন্তা করি টয়োটা প্রায়াস আ 17-18 এর যে মডেল সেটা কিন্তু হাইওয়েতে আমরা ৩০-৩২ কিলোমিটার পর্যন্ত আমরা রেঞ্জ পাই পার লিটারে। সো দ্যাট ইস হিউজ। সাইকেলের মতো। এক্সাক্ট, দ্যাট ইস হিউজ। তো টয়োটা প্রায়াসটাকে আরো আপগ্রেডেশন করার জন্য তারা এখন প্লাগ ইন ভার্সনটা নিয়ে আসতেছে। প্লাগ ইন হাইব্রিড। এটা কি অলরেডি অলরেডি ২০২০ সাল থেকেই তারা টয়োটা প্রায়াসের আ প্লাগ ইন হাইব্রিড? টয়োটা প্রায়াস বেসিক্যালি প্লাগ ইন ভার্সনটা আরো আগেই এনেছে। বাট নতুন যে মডেলটা যেটাকে আমরা টয়োটা প্রায়াস আ আ আমরা হচ্ছে টয়োটা প্রায়াস প্রাইম বলি। সেই টয়োটা প্রায়াস প্রাইমের মডেলটাতে ওরা অলরেডি ২০২০ থেকে প্লাগ ইন ভার্সনটা নিয়ে আসছে। এবং বাট টয়োটা প্রায়াস কিন্তু শুরুতেই কিন্তু টয়োটা আলফা দিয়ে শুরু করছে প্লাগ ইনটা। প্লাগ ইনটা। হ্যাঁ? আচ্ছা তানজিম ভাই, যে হোন্ডার হাইব্রিড সিস্টেম, নিশানের হাইব্রিড সিস্টেম আর হচ্ছে টয়োটার হাইব্রিড সিস্টেম, এর ভিতরে পার্থক্য কি? এক্সাক্ট, হোন্ডা কিভাবে ইউজ করে? কারণ আমরা দেখেছি যে হোন্ডারও কিন্তু ভালো মাইলেজ পায়। এক্সাক্ট। হোন্ডার একটা সিডান গাড়ি আছে হাইব্রিড, আ হোন্ডা গ্রেজ, গ্রেস। আরেকটা আছে আরেকটু প্রিমিয়াম, হোন্ডা অ্যাকর্ড, অ্যাকর্ড আছে। আরেকটা হোন্ডা আছে ইনসাইট। ইনসাইড। ইয়েস, ইনসাইডটা কিন্তু মোটামুটি খুব ভালো বিক্রি হয়েছে, খুব ভালো মাইলেজ পাইছে। এক্সাক্ট। যদিও এটার চাকাটা একটু চিকুন মনে হয় আমার, মানে নরমালি। তো অ এইটা আসলে কিভাবে মানে হোন্ডা কিভাবে হাইব্রিড নিয়ে কাজ করে? নিশান কিভাবে কাজ আচ্ছা, করে? চমৎকার কোয়েশ্চেন। হোন্ডা আসলে অ্যাকচুয়ালি টয়োটা হচ্ছে আমি অলরেডি বলেছি টয়োটা হচ্ছে সিরিজ প্যারালাল সিস্টেম ইউজ করে। হাইব্রিড সিস্টেমে সিরিজ প্যারালাল হাইব্রিড সিস্টেমটা ইউজ করে। আ আচ্ছা তার আগে আমি একটু বলে নিই যে সিরিজ প্যারালাল কি? সিরিজ প্যারালাল মিনস হচ্ছে আ সিরিজ মানে হচ্ছে একমুখী ফ্লো আর প্যারালাল মানে হচ্ছে দুইমুখী ফ্লো। আমরা অলরেডি অনেকে জানি। সো টয়োটা যেটা করে, টয়োটা হচ্ছে সামটাইমস অনলি ইঞ্জিন স্টার্ট হয়। স্টার্ট করে সে ব্যাটারিকে চার্জ করে, ব্যাটারি তখন হচ্ছে গাড়িকে চালায়। যেটা আমরা লো স্পিডের ক্ষেত্রে দেখি। হ্যাঁ? সিটি ড্রাইভের ক্ষেত্রে আমরা দেখি। এবং সামটাইমস সে আ সামটাইমস অনলি ফর ব্যাটারি মোটরকে চালায়। যখন ব্যাটারিতে সাফিসিয়েন্ট এনার্জি থাকে, তখন ব্যাটারি আমার গাড়ির চাকাকে চালাচ্ছে। দিস ইস অলসো সিরিজ। কারণ হচ্ছে ব্যাটারি থেকে চাকায় পাওয়ার যাচ্ছে, দিস ইস অলসো সিরিজ একমুখী রাস্তা। আমার ইঞ্জিন থেকে যখন এনার্জি প্রডিউস হয়ে ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হয়ে ব্যাটারি চার্জ হচ্ছে এবং ব্যাটারি চার্জ হয়ে যখন আবার চাকায় যাচ্ছে, দিস ইজ ওয়ান একমুখী ফ্লো। কিন্তু দিস ইজ নট সিরিজ হাইব্রিড। আমরা যদি প্যারালাল হাইব্রিড আসি, প্যারালাল হাইব্রিড কি? ইঞ্জিন সরাসরি চাকাকে চালাচ্ছে, আবার ব্যাটারি থেকেও চাকাকে চালাচ্ছে। দ্যাট মিনস ব্যাটারিতে পাওয়ার আসতেছে ২ মুখী থেকেই। মানি ইঞ্জিন থেকেও পাওয়ার আসতেছে, ব্যাটারি থেকেও পাওয়ার আসতেছে। আচ্ছা। দিস ইজ কল্ড প্যারালাল সিস্টেম। দ্যাট মিনস আমি চাকাতে পাওয়ার আনতেছি, ২ জায়গা থেকে পাওয়ার সোর্স আসতেছে। ব্যাটারি থেকে আসতেছে ইলেকট্রিক্যাল এনার্জি আর ইঞ্জিন থেকে আসতেছে মেকানিক্যাল এনার্জি। যেটা কেমিক্যাল এনার্জিকে বার্ন করে আমরা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছি। একই সাথে ইঞ্জিন তখন কিন্তু ব্যাটারিকেও চার্জ করতেছে। আচ্ছা। তো ইঞ্জিন যখন স্টার্ট হয়, তখন ইঞ্জিন ব্যাটারিকেও চার্জ করে, পাশাপাশি চাকাকেও চালায় এবং ব্যাটারিও তখন হচ্ছে চাকাকে চালাচ্ছে। দ্যাট মিনস ২ মুখী ফ্লো। দিস ইজ কল্ড প্যারালাল মোড। সো হুন্ডা ওয়ান্স আপন এ ডে এই হুন্ডা আ আপনার সিরিজ হাইব্রিড ইউজ করত। অথবা কিছু মডেলে তারা প্যারালাল হাইব্রিড ইউজ করত। বাট এই যে গ্রেস তারপর ইনসাইড এগুলোতে কি না ব্যবহার করে? গ্রেজ, ইনসাইড এগুলাতে হচ্ছে আপনার প্যারালাল হাইব্রিড। চ্যানেল। হ্যাঁ। সো বাট এখন হুন্ডা হচ্ছে আপনার সিরিজ প্যারালাল হাইব্রিড সিস্টেম ইউজ করতেছে। গ্রেজ এবং ভেজেল যে আসলো কথাটা বা ইনসাইড যে আসলো এখানে একটু বলে রাখি। গ্রেজ এবং ভেজেল এখানে হচ্ছে হুন্ডা একটা নতুন সিস্টেম ইউজ করছে যেটাকে বলা হয় হচ্ছে ডুয়েল ক্লাস সিস্টেম ইউজ করছে ওরা ট্রান্সমিশনে। তো ডুয়েল ক্লাস সিস্টেমটা হচ্ছে আপনার এটা এমন এক ধরনের সিস্টেম ট্রান্সমিশনের যেটা হচ্ছে আপনার ২ টা ক্লাস প্লেট মেকানিক্যাল যে ক্লাস আছে, মেকানিক্যাল ২ টা ক্লাস প্লেট ইউজ হয়। একটা অটো গিয়ারের জন্য, একটা ইভেন গিয়ারের জন্য।
অড মিনস হচ্ছে ১, ৩, ৫ আর ইভেন মানে হচ্ছে ২, ৪, ৬। সো ওরা এই ডুয়েল ক্লাস সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছে। যদিও বাংলাদেশে ডুয়েল ক্লাস সিস্টেম নিয়ে অনেক ধরনের কমপ্লেইন আছে, অনেক ধরনের ইস্যুস আছে। ডুয়েল ক্লাস যারা ডুয়েল ক্লাস ইউজ করে, ডুয়েল ক্লাসে যে গাড়িগুলা হুন্ডার আছে, যেমন হুন্ডা ভ্যাজেল, হুন্ডা ব্যাজেল, হুন্ডা গ্রেজ, হুন্ডা ফিট, হ্যাঁ? এই গাড়িগুলাতে ডুয়েল ক্লাস সিস্টেম ইউজ হয়। তো ডুয়েল ক্লাস সিস্টেমে আমি সবাইকে বলতে চাই, ডুয়েল ক্লাস সিস্টেমে কিছু স্পেশাল সার্ভিস রিকোয়ারমেন্ট আছে। যেমন হচ্ছে ডুয়েল ক্লাস সিস্টেম, ডুয়েল ক্লাসের জন্য এক ধরনের ফ্লুইড ইউজ হয়। যেটা দেখতে অনেকটা ব্রেক অয়েলের মতোই বা ব্রেক ফ্লুইডের মতোই। সো সিমিলার টাইপ অফ ব্রেক ফ্লুইড। সো এটা আমরা হচ্ছে ২০০০ কিলোমিটার পর চেঞ্জ করব। মোস্ট অফ দ্যা টাইম যেটা দেখা যায় যে ডুয়েল ক্লাস অয়েল বা ডুয়েল ক্লাস ফ্লুইড আমরা প্রপার টাইমে না চেঞ্জ করার কারণে আসলে এটা তো জানেই না মানুষ। হ্যাঁ, ডুয়েল ক্লাস ফ্লুইডটা এটা আসলে মানে অডিয়েন্সের জন্য উপকার হবে। এক্সাক্ট যারা হচ্ছে ডিসিটি নিয়ে খুব টেনশনে থাকে, ভয়ে থাকে। ডিসিটি আমরা যারা গাড়ির ইন্ডাস্ট্রির সাথে আছি আমাদের একদম ১ম দিকেই প্রশ্ন করে যে, "এই ডিসিটি তো এই সমস্যা।" এক্সাক্ট ডিসিটি আসলে মেইনটেন্যান্স যদি করা হয়, আই থিংক ডিসিটি রেগুলার ট্রান্সমিশন সিস্টেম থেকে বেটার পারফরম্যান্স, এক্সাক্ট অনেক পারফরম্যান্স ডিসিটিতে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ডিসিটা হচ্ছে ফাস্ট অ্যাক্সেলারেশন। রাইট। হ্যাঁ, যারা গ্রেজ বা ভ্যাসেল ইউজ করে তারা দেখেন যে তারা হচ্ছে অনেক ফাস্ট অ্যাক্সেলারেশন করতে পারেন। মানে খুব ফাস্ট আমি স্পিড নিতে পারি। সো দিস ইস দ্য মেইন অ্যাডভান্টেজ অফ ডিসিটি। সো ডিসিটি যেরকম অ্যাডভান্টেজ আছে ডিসিটিতে ডিসঅ্যাডভান্টেজও আছে। যদি আপনি প্রপার টাইমে ডিসিটির ফ্লুইড না চেঞ্জ করেন, হ্যাঁ? তাহলে হচ্ছে ডিসিটিটা ড্যামেজ হবে। মনে না করি ফ্লুইডের দাম কত? আচ্ছা ফ্লুইডটা আপনি যে ২০০০ কিলোমিটার পর চেঞ্জ করতে বলতেছেন। তাহলে অলমোস্ট আমরা সার্ভিসও করি ২ থেকে ৩,০০০ কিলোমিটার পর। তো এক্সাক্ট মানে ওর সাথে এটাও এড করে নিতে হবে তাহলে। এক্সাক্টলি। এটার দাম কেমন? ডিসিডি ফ্লুইডের দাম হচ্ছে যদি আমি চিন্তা করি একদম মার্কেটের সবচেয়ে বেস্ট যে ডিসিডি ফ্লুইড যদি আমরা ইউজ করি যেটা হচ্ছে আপনার লিকুইড মোলি ইউজ করতে পারি। তারপরে অনেকে হচ্ছে আপনার ব্র্যাম্বো ব্রেক ফ্লুইড ইউজ করে। অনেকে মোবিল ওয়ানের ব্রেক ফ্লুইড ইউজ করে বা মোবিলের ব্রেক ফ্লুইড ইউজ করে। সো এখানে নরমালি হচ্ছে ডিসিডিতে সর্বোচ্চ হচ্ছে 250 ml এর মতো হচ্ছে ব্রেক ফ্লুইড লাগে। আচ্ছা। 250 থেকে 300 ml এর মতো লাগে। সো আমি যদি 500 ml এর একটা ক্যান যদি চিন্তা করি, তাহলে 500 একটা ক্যানের দাম হচ্ছে ৳১,০০০-১,২০০। আচ্ছা, খুব বেশি না। তো 500 একটা ক্যান দিয়ে আমি কিন্তু 2 টাইমস হচ্ছে ডিসিডি ফ্লুইডটা চেঞ্জ মানে করতে পারব। ৳৫০০ দিয়ে যদি আমি এটা করি, হুম, এট লিস্ট আমার গাড়িটা একটা বড় রকমের ঝামেলা থেকে বের হতে পারবে। এক্সাক্টলি। আর ডিসিডিটা হচ্ছে এখন পর্যন্ত এক্সপেনসিভ বিকজ অফ ডিসিডি টেকনোলজিটা কিন্তু হুন্ডার নিজস্ব না। আচ্ছা, এটা হুন্ডা অন্য একটা কোম্পানি থেকে হচ্ছে মানে এটা আমরা বলতে পারি এটা সাবলেট আ সোর্স করে। সাবলেট এটা কি টয়োটাও করে? নো। টয়োটা নিজে করে? টয়োটার ডিসিডি সিস্টেম নাই। ও, সিস্টেমই নাই। না, টয়োটা ডিসিটি ব্যবহারই করে? ব্যবহারই করে না। মানে প্রিমিয়াম গাড়িগুলোতেও করে না? না, হ্যারিয়ার-ট্যারিয়ার এগুলোতেও না। করে না? টয়োটার ট্রান্সমিশন সিস্টেম টোটালি আলাদা। ওকে। টয়োটা বেসিক্যালি প্যারালাল অ্যাক্সিস ইউজ করে। এবং ওখানে টয়োটা ডিসিটির বদলে ওরা হচ্ছে পাওয়ার স্প্লিট ডিভাইস ইউজ করে। একটা পাওয়ার স্প্লিট ডিভাইস ইউজ করে। যে পাওয়ার স্প্লিট ডিভাইস হচ্ছে ৩ টা জিনিসকে কানেক্ট করে। ইঞ্জিন, জেনারেটর অ্যান্ড মোটর। এই ৩ টা জিনিসকে একসাথে কানেক্ট করে। পাওয়ার স্প্লিট ডিভাইস। আর নিশান কিভাবে কাজ করে? আচ্ছা নিসান হচ্ছে আপনার নিসানের ট্রান্সমিশনটা একটু জটিল। নিসান যেমন হচ্ছে নিসান এক্সট্রিল আমরা জানি যে ট্রান্সমিশন সিস্টেম ফেল করে বা ট্রান্সমিশন ফেল করে। মানে বাংলাদেশে ২ টা গাড়ি হচ্ছে ট্রান্সমিশন সিস্টেমের ব্যাপারে খুবই আসলে মানে মানুষ টেনশনে থাকে, ভয়ে থাকে। একটা হচ্ছে নিশান এক্সট্রেল, আর হচ্ছে হোন্ডা ভেজেল। এক্সাক্টলি। প্রায় মোটামুটি যারাই ব্যবহার করে শোনা যায় এটা নিয়ে তারা একটু সাফার করতেছে। হুন্ডা বেজেলের ট্রান্সমিশন বলতে হচ্ছে ট্রান্সমিশনের অনলি ফর ডুয়াল ক্লাস রিলেটেড প্রবলেম। ডুয়াল ক্লাস কিন্তু ট্রান্সমিশনের পার্ট না। এটা হচ্ছে ট্রান্সমিশনের একটা বাইরের পার্ট। আচ্ছা, অনেকে আমাদের ওই যে বেসিক্যালি এটা থাকে কিন্তু ট্রান্সমিশনের সাথে লাগানো। সাথেই, হ্যাঁ। তো আমরা মনে করি যে এটাও গিয়ার বক্সের একটা পার্ট। অ্যাকচুয়ালি ডুয়াল ক্লাসটা কিন্তু গিয়ার বক্সের পার্ট না। ডুয়াল ক্লাসটা হচ্ছে গিয়ার বক্সের বাইরের পার্ট। এটা হচ্ছে ক্লাস সিস্টেম। আমরা যদি আগে ম্যানুয়াল গিয়ারগুলা চিন্তা করি, তাহলে ম্যানুয়াল গিয়ার কিন্তু ট্রান্সমিশনের বাইরে কিন্তু ক্লাস সিস্টেম থাকে। সো এটাও হচ্ছে এই ট্রান্সমিশনের বাইরেরই একটা পার্ট। তো ভেজেলে তো আমরা অলরেডি ডুয়াল ক্লাস নিয়ে বললাম। আর নিসানে যে প্রবলেমটা হয়, নিসানের প্রবলেমটা একটু আলাদা। নিসান হচ্ছে যেই ইঞ্জিন থেকে ট্রান্সমিশনে যাওয়ার যে ড্রাইভ শ্যাফটটা আ ইউজ করে থাকে, ওই ড্রাইভ শ্যাফটের ইনসাইডে হচ্ছে বেয়ারিং থাকে। ওই বেয়ারিংটা হচ্ছে সিজড হয়। আচ্ছা, ওই বেয়ারিংটা সিজড হয়ে তখন বেয়ারিংটা হচ্ছে ফ্রি ঘুরে। যখনই ফ্রি ঘুরে তখন যেটা হয়
ইঞ্জিন থেকে পাওয়ারটা ঠিকমতো ট্রান্সমিশনে যায় না। আচ্ছা। তো ইঞ্জিন থেকে পাওয়ারটা যখন ট্রান্সমিশনে যায় না, তখন আমার গাড়ি ফেল করে, গাড়ি স্পিড নেয় না। আমার ড্রাইভে আছে গাড়ি কিন্তু গাড়ি মুভ করতেছে না। আচ্ছা। হ্যাঁ? এবং হচ্ছে আমার তানজিম ভাই একটা এক্সটাইল গাড়ি সেলসের একটা পিকুলিয়ার এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ? এটা ২০১৮ সালের দিকে। আমি তখন মোমেন অটোতে কাজ করি। রিকন্ডিশন কার ইম্পোর্টার্স কোম্পানি। তো এক সচিব সাহেবের কাছে হচ্ছে একটা এক্সটাইল গাড়ি বিক্রি করা হলো। হুম। এই এক্সটাইল এর অসুবিধা হচ্ছে খুব ভালো চলে। কোথাও কোনো অসুবিধা নাই। কিন্তু হঠাৎ গাড়ি কাঁপে। হুম। মানে চলার সময় কাঁপে এবং এটা বেশি সময় না। ১০ সেকেন্ড, ৫ সেকেন্ড তারপর আবার ঠিক হয়ে যায়। এক্সাক্টলি। এটা তো একটা ভয়ের আতঙ্কের বিষয়। আপনি গাড়িতে যাচ্ছেন, গাড়ি জার্কিং করতেছে কোনো কারণ ছাড়াই, হুম, স্মুথ রাস্তায়। হুম। তো আমরা গাড়িটা কল করে নিয়ে আসলাম। আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার যারা ছিল তারা দেখলো, অন্যান্য সার্ভিস ইঞ্জিনিয়ার দেখলো। কেউই এইটার কোনো প্রবলেম খুঁজেই বের করতে পারল না। হুম, তারপরে কি হলো? এরপরে আমরা কি করলাম? ক্লায়েন্টকে বললাম যে, "আমরা গাড়িটা রিসেল করে দেই। হুম। আপনাকে আরেকটা গাড়ি দেই। আপনি কিছু টাকা অ্যাডজাস্ট করেন, আমরা কিছু টাকা অ্যাডজাস্ট করি।" এটা একজন সম্মানিত মানুষ। বাইব্যাক করেছেন। বাইব্যাক করেছি। হুম। এটা হচ্ছে একটা এক্সপেরিয়েন্স। আরেকটা ভয়ংকর এক্সপেরিয়েন্স আছে। এখানে একটু আমি ইন্টারাপ্ট করি। জি, এটার যে প্রবলেমটা হয় আপনার ভাইব্রেশনটা হয় বলতে হচ্ছে উনি যখন ড্রাইভ করে, ড্রাইভ করা সময় একটা সময় গিয়ে আ ইঞ্জিনের পাওয়ারটা ইঞ্জিন থেকে যে পাওয়ারটা যায় সেটা তো অ্যাকচুয়ালি ট্রান্সমিশন হয়ে চাকায় যায়। হ্যাঁ, রাইট। ইঞ্জিন থেকে তো সরাসরি আমরা চাকায় পাঠাতে পারতেছি না। বিকজ অফ ইঞ্জিন থেকে কেন পাঠাতে পারতেছি না? কারণ আমার স্পিড রেশিওটা চেঞ্জ করতে হবে। সো দিস ইস দ্য মেইন রিজন। সো স্পিড রেশিওটা চেঞ্জ করার কারণে করার জন্যই কিন্তু আমরা মাঝখানে ট্রান্সমিশনটা ইউজ করি। সো ইঞ্জিন থেকে ট্রান্সমিশন হয়ে কিন্তু চাকায় যায়। তো ইঞ্জিন থেকে ট্রান্সমিশন সামটাইমস কিছু দূর চলার পরে ওই যে বললাম যে ড্রাইভ শ্যাফটের যেই বেয়ারিংটা আছে সেটা হচ্ছে ফ্রি মুভমেন্ট করে। হ্যাঁ, আর যখনই ফ্রি মুভমেন্ট করে তখন চাকায় আসলে পাওয়ারটা ঠিকমতো থ্রো হয় না। তখনই ভাইব্রেট করে। ব্যালেন্স হয় না। মানে একটা হ্যাঁ, আরেকটা ভাইব্রেট হয়। অ্যাকচুয়ালি হচ্ছে নিশান এক্সট্রিল এর এই ট্রান্সমিশনের যে ইস্যু এটা আ শুরুর সিম্পটমটা মানে ট্রান্সমিশন ফেল হওয়ার শুরুর সিম্পটমটা হচ্ছে এটা। এইটা। ও আচ্ছা, এই জার্কিং দেয়। এক্সাক্টলি। আচ্ছা, আরেকটা মজার গল্প শেয়ার করি। হুম, আমি তখন এমজিতে কাজ করি। হুম। এমজির পাশে হচ্ছে মার্সিডিজের সার্ভিস সেন্টার ছিল। এক্সাক্টলি। আপনারও মনে থাকার কথা। এক্সাক্টলি। হুম, হ্যাঁ, তো ওইখানে এক ভদ্রলোক আসছে একটা গাড়ি নিয়ে। তো গাড়ি নিয়ে আসার পরে উনি বলতেছেন যে উনার গাড়ি রাতের বেলা নিজে স্টার্ট হয়ে যায়। এক্সাক্টলি। উনার চাবি-টাবি অফ, গাড়ি-টাড়ি স্টার্ট হয়ে যায়। হুম, তো উনি নিয়ে আসলো। তো ওখানকার ইঞ্জিনিয়াররা অনেক চেক করে এটা খুঁজে পায় না। এরপরে সেও এটার কোনো সলিউশন পায় না। লোকাল আরো কিছু ওয়ার্কশপে দেখিয়েছে। এরপরে সে সে এটা নিয়ে রেগুলার আসা যাওয়া শুরু হলো। আমার সাথে একটা দেখা সাক্ষাৎ হলো। সে বলল, "এক হুজুর নাকি বলছে গাড়িতে জিনে ধরছে।" হ্যাঁ, গাড়িতে জিনে ধরছে। এবার এই গাড়িকে জমজমের পানি দিয়ে ক্লিন করতে হবে, তাইলে এটা ঠিক হবে। তো আচ্ছা। আমি একটু জানতে চাই, মানে এটা যদিও একটু অন্য টপিকস এর বিষয়। হুম। মানে এরকম ইস্যু কি আসলেই হওয়া সম্ভব? যে আর এই নিজে স্টার্ট হয়ে যাবে? এরকম ইস্যু আসা মানে এরকম এটা ইম্পসিবল। না, আপনি তো আসলে একটা দীর্ঘ লং হ্যাঁ, ক্যারিয়ার আপনার আমি আমার আমি সার্ভিস আপ ইঞ্জিনিয়ার হিসেবে। এক্সাক্টলি। আমি আমার ক্যারিয়ারে এরকম ধরনের প্রবলেম আসলে পাইনি যে আচ্ছা। নিজে স্টার্ট হয়ে যাওয়ার যেই সিম্পটম। আ বাট এটা আই থিংকস এটা আসলে হওয়া পসিবল না। বিকজ অফ প্রতিটা গাড়িতে কিন্তু একটা ইন্টেলিজেন্স সিস্টেম আছে। সো ওই ইন্টেলিজেন্স সিস্টেমে আপনার যেমন একটা গাড়ির চাবি দিয়ে কিন্তু আরেকটা গাড়ি স্টার্ট করতে পারবেন না আপনি। হ্যাঁ, সো ডেফিনিটলি আপনি আপনার গাড়ির চাবি নিয়ে গাড়ির কাছে গেলেই কিন্তু গাড়ি স্টার্ট করতে পারবেন। দিস ইস কল্ড ইমোবিলাইজার সিস্টেম। সো মার্সিডিজ যেহেতু ডেফিনিটলি ওদের ইমোবিলাইজার সিস্টেম আছে। সো এটা আসলে ইম্পসিবল। আসলে মানে নিজে স্টার্ট হয়ে যাওয়াটা ইম্পসিবল। আরেকবার তার সাথে যদি দেখা হয় তাহলে জানাচ্ছি। এক্সাক্টলি, এক্সাক্টলি, আ তানজিম ভাই, আমরা এবার একটু আমাদের ওয়াটার ইঞ্জিনের দিকে মুভ করি। এক্সাক্ট। সবাই বলতেছে যে ইভি থাকবে না, হাইব্রিডও থাকবে না। সামনের ফিউচার ওয়াটার ইঞ্জিন, হাইড্রোজেন ইঞ্জিন। জি, আসলে এই কনসেপ্টটা গ্রো করলো কিভাবে? যে হোয়াই ওয়াটার ইঞ্জিন? এক্সাক্টলি। কনসেপ্টটা আসছে অ্যাকচুয়ালি ওই যে বিকল্প জ্বালানির উৎস। কারণ ম্যানুফ্যাকচার থেকে শুরু করে সবাই কিন্তু চেষ্টা করতেছে যে আমাদের যে ক্রুড অয়েল যেই ফসিল ফুয়েল আমরা ইউজ করি, এই ফসিল ফুয়েলের উপর ডিপেন্ডেন্সি কমানো। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারদের সবার উদ্দেশ্য। তো ফসিল ফুয়েলের উপর যদি আমি ডিপেন্ডেন্সি কমাতে পারি তাহলে আমাকে ডেফিনিটলি আ আ আপনার বিকল্প ফুয়েলের দিকে যেতে হবে। আল্টিমেটলি ইভি ও ফসিল ফুয়েল থেকেই আসলে পাওয়ারটা নিয়ে এক্সাক্টলি। সো আল্টিমেটলি হচ্ছে এখন ম্যানুফ্যাকচারার চিন্তা করতেছে যে আমি তাহলে বিকল্প ফুয়েলের দিকে যেতে হবে। তো বিকল্প ফুয়েলের সোর্স যখন
ম্যানুফ্যাকচারাররা চিন্তা করলো তখন অনেকগুলা কিন্তু সোর্স চলে আসলো। এর মধ্যে সবচেয়ে ইজি এবং সবচেয়ে রিজনেবল এবং সবচেয়ে সাস্টেইনেবল সোর্স হচ্ছে ওয়াটার। ওকে। হ্যাঁ? মানে যেটাকে আমরা পানি বলি বা আমি কেমিক্যাল রিঅ্যাকশন এর কথা যদি চিন্তা করি তাহলে আমরা বলতে পারি হাইড্রোজেন অক্সাইড। সো ও H2O. সো দিস ইস দ্যা হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে সহজলভ্য এখন পর্যন্ত পৃথিবীতে। সো এই হাইড্রোজেন বেসিক্যালি হাইড্রোজেন অক্সাইড মানে পানি থেকে অ্যাকচুয়ালি চিন্তা করলো যে ম্যানুফ্যাকচারার যে তাহলে হাইড্রোজেন অক্সাইড থেকে আ আমরা কি করতে পারি? তখন এখান থেকে হাইড্রোজেন নিয়ে হাইড্রোজেনটাকে আমরা ইউজ করতে পারি জ্বালানি কিনা? হিসেবে ইউজ করব। হ্যাঁ, এখন এখানে কিছু চ্যালেঞ্জ আছে। ট্যাংকের একটা চ্যালেঞ্জ আছে যে হাইড্রোজেনকে আসলে ওইভাবে মানে প্রক্রিয়া করে সেভ করে রাখাটা। এক্সাক্টলি। প্রথমত হচ্ছে আ প্রথমত হচ্ছে পানি থেকে কিভাবে হাইড্রোজেন আসে? এটা আমাদেরকে একটু বুঝতে হবে। পানি থেকে হাইড্রোজেনটা আসে ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়াটা কি? ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়াটা হচ্ছে আমরা যদি পানির মধ্যে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ দিয়ে দিই, হ্যাঁ? যেমন একটা বর্তনীর মধ্যে বা একটা ফানেলের মধ্যে বা একটা পাত্রে আমরা পানি রাখলাম। পানির মধ্যে একটা দণ্ডে আমরা পজিটিভ চার্জ দিলাম, আরেকটা দণ্ডে আমরা নেগেটিভ চার্জ দিলাম। হ্যাঁ? আ ক্যাথোড আর অ্যানোড বলে ক্যাথোড আর অ্যানোডের যেই ইয়াটা দেওয়ার পরে এখানে একটা ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়া হয়। তো ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন হাইড্রোজেন অ হাইড্রোজেনের যে অণু সেটা বিভক্ত হয়ে যায় অক্সিজেন থেকে। তার মানে হাইড্রোজেনটা আলাদা পাওয়া যেটা H2 আমরা বলি, ওই H2 টাকে আলাদাভাবে আমরা আ মা ট্যাংকে রিজার্ভ করি। এখন চ্যালেঞ্জ হচ্ছে অনেকগুলা। যেমন হচ্ছে আমি যে ইলেক্ট্রোলাইসিস করতেছি, ইলেক্ট্রোলাইসিস করতে গেলে কিন্তু আমারও সেম ইলেকট্রিক্যাল এনার্জি লাগতেছে। সো ইলেক্ট্রোলাইসিস করতে গেলেও আমাকে কিছু পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি দিয়েই কিন্তু ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়াটা চালু করতে হবে চালু বা করতেছি। সম্পন্ন করতে হবে। দেন আমরা হাইড্রোজেনটা প্রোডিউস করলাম। হাইড্রোজেন প্রোডিউস করে হাইড্রোজেনটা কিন্তু রাখাটা একটা মানে চ্যালেঞ্জের চ্যালেঞ্জের বিষয়। যেমন হাইড্রোজেন রাখতে হলে আপনাকে যে হাইড্রোজেন ট্যাংক ইউজ করতে হবে, সেটার কিন্তু এই হাইড্রোজেন কিন্তু প্রেশারাইজড হাইড্রোজেন। হ্যাঁ? হাইড্রোজেনের কিন্তু প্রচুর পরিমাণে প্রেশার থাকে। তো আমরা জানি যে প্রেশার যদি থাকে তখন কি হবে? এটা টেম্পারেচারও বেশি হবে। সো প্রেশার অ্যান্ড টেম্পারেচার এ কিন্তু একটা প্রেশার কম হইলে তখন টেম্পারেচার কমবে কমে এবং যাবে, এটা লিকুইড ফর্মে চলে ফর্মে চলে আসে। তো যখন আমরা অনেক আসলে ওই যে পাত্রটায় বা যে কিউবটায় রাখতে হবে হুম, ওটা অনেক শক্তিশালী হইতে হবে। হ্যাঁ, অনেক প্রেশার ক্যারি করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। তাহলে এখন এইটার কি সলিউশন কি? এটা স ক্যাপসুল ফাইবার? এটার সলিউশন হচ্ছে এখন ম্যানুফ্যাকচারাররা এক ধরনের মা সিলিন্ডার তৈরি করছে হাইড্রোজেনের জন্য। যেটা আসলে আপনার মা এটা এখন পর্যন্ত সেফ না। বিকজ অফ এটা যদি কোন কারণে প্রেশার লুজ করে তাহলে এটা হচ্ছে বিস্ফোরণ হবে। বিস্ফোরণ হতে পারে এবং এটা বিস্ফোরণ হওয়া মানে এটার ইমপ্যাক্টটা অনেক বেশি, অনেক বেশি। অনেক বেশি। ওই যে একটা গাড়ি তো ওই যে জিএম বোধহয় জেনারেল মোটরস এর একটা মনে হয় বিস্ফোরণ হয়ে ৬ কিলোমিটার দূরে যায়া করছে। এক্সাক্টলি, এক্সাক্টলি। আর আচ্ছা এখন তো ওই যে লাস্ট একটা আর্টিকেলে দেখলাম যে ওরা কার্বন ফাইবার ইউজ করে প্রায় ৩,০০০ প্যাসকেল পর্যন্ত চাপ নিতে পারতেছে। বাট তারপরেও ধরেন যদি একটা বড় রকমের অ্যাক্সিডেন্ট হয় গাড়িটা, হুম। তাহলে তো এইটা যদি বিস্ফোরণ হয় তার মানে তো ডাবল একটা হচ্ছে রিঅ্যাকশন ক্রিয়েট হবে। এক্সাক্টলি, এক্সাক্টলি। এখন এই হাইড্রোজেন আমরা ইউজ করতেছি। তো ম্যানুফ্যাকচারার চিন্তা করলো যে হাইড্রোজেন দিয়ে আমরা কিভাবে ইউজ করব? মানে হাইড্রোজেন ইঞ্জিন ইউজ করব। তো হাইড্রোজেন ইঞ্জিন আসলে ট্র্যাডিশনাল ইঞ্জিনের মতোই। হ্যাঁ? হাইড্রোজেন সিমিলার টাইপ অফ পেট্রোল ইঞ্জিনের মতো বা ডিজেল ইঞ্জিনের মতো। সো আমি ওই সেম ফরমেটে আমরা হাইড্রোজেনটাকে ইনজেক্ট করলাম সিলিন্ডারে। হাইড্রোজেন থেকে আমার পাওয়ার প্রডিউস হলো। কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে এই ম্যানুফ্যাকচারাররা হচ্ছে ২ টা টার্মস বের করছে। হাইড্রোজেন দিয়ে হচ্ছে ২ ধরনের ট্রান্স বের করছে। একটাকে বলা হয় FCEV, ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকল। আর আরেকটা হচ্ছে হাইড্রোজেন ইঞ্জিন যেটা টয়োটা রিসেন্টলি তাদের প্রোটোটাইপ আ তাদের হ্যাঁ, মিরাই হিরা টয়োটা মিরাইতে ওরা 2014 এ ওরা ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকল দিয়ে শুরু করছে টয়োটা মিরাইটা। আচ্ছা এর আগে একটু আমি বলে নিই যে ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকলটা কি? ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকলটা হচ্ছে বেসিক্যালি একদম সিমিলার টাইপ অফ একটা ইলেকট্রিক ভেহিকল। একটা ইলেকট্রিক ভেহিকলে যা থাকে সে ব্যাটারি, ইনভার্টার কনভার্টার, মোটর জেনারেটর সবই থাকবে। পাশাপাশি এই যে আ ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকল এর FCEV যেটাকে বলি, ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকল এর জন্য ওই যে হাইড্রোজেন ট্যাংক থাকবে। হাইড্রোজেন ট্যাংকের পাশাপাশি ফুয়েল সেল স্টাক থাকে আর ফুয়েল সেল বুস্ট কনভার্টার থাকে। আচ্ছা। এগুলা আলাদা। মানে ইলেকট্রিক ভেহিকল এর তুলনায় এগুলা আলাদা। আর বাকি সব ইলেকট্রিক ভেহিকল এর মতোই। সো ওই যে সিলিন্ডার ইউস করা হয় ওই সিলিন্ডারে হচ্ছে হাই প্রেশার আ হাইড্রোজেন H2
প্রিজার্ভ করে রাখা হয়। ওখান থেকে এই হাইড্রোজেনটা ফুয়েল সেল স্ট্যাকে যায়। ফুয়েল সেল স্ট্যাক থেকে স্ট্যাকে আবার অক্সিজেন আসে। অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন ক্যাচ আউট করে। অক্সিজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি করে। ইলেকট্রিসিটি তৈরি করে ওই ইলেকট্রিসিটিটা আবার ব্যাটারিতে চার্জ করে। ব্যাটারি থেকে তখন হচ্ছে মোটর চলে গাড়িকে চালায়। দিস ইজ দ্য প্রসেস অফ FCEV। আচ্ছা, এখন এবার আমরা আসি হাইড্রোজেন ইঞ্জিন, যেটাকে আমরা ওয়াটার ইঞ্জিন বলি। ডাইরেক্ট হাইড্রোজেনকেই দহন করে যেটা হচ্ছে এক্সাক্টলি। এটা টয়োটা নতুন করে 1.6 লিটার একটা প্রোটোটাইপ ইঞ্জিন ডেভেলপ করেছে, যেটা এখনো কিন্তু প্রোটোটাইপ। এখানে আরো রিসার্চ বাকি আছে। এটার এখনো অনেকগুলা চ্যালেঞ্জ আছে। যেমন হচ্ছে টয়োটা কি করলো? টয়োটা বলল যে, ঠিক আছে, তাহলে আমার তো আলাদাভাবে ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন তৈরি করে আমি সিলিন্ডারে প্রিজার্ভ করতেছি। ওখান থেকে আবার হাইড্রোজেন আমি গাড়িতে ঢুকাচ্ছি। অ্যান্ড একটা হাইড্রোজেন প্লান্ট কিন্তু তৈরি করতে অনেক বেশি খরচ। মানে অনেক বেশি খরচ করতে হয় একটা হাইড্রোজেন আ রিফুয়েলিং সেন্টার তৈরি করতে। সো টয়োটা যেটা করলো যে, আমি পুরো হাইড্রোজেন রিফুয়েলিং সিস্টেমটা যদি আমি গাড়িতে ইনক্লুড করে দিই, হ্যাঁ? যে ইলেক্ট্রোলাইসিস যে প্রক্রিয়ার মাধ্যমে আসলে আপনার পানি থেকে, ওয়াটার থেকে হাইড্রোজেনটা আলাদা করা হয়। সেই প্রক্রিয়াটাও গাড়ির মধ্যেই হবে। হয়ে এটা অটোমেটিক্যালি হাইড্রোজেন ফুয়েল হিসেবে ট্যাঙ্কে জমা হবে। ওখান থেকে ইঞ্জিনে যাবে। ইঞ্জিন নরমাল ট্র্যাডিশনাল ইঞ্জিনের মতো চলবে। তো এখানে কিছু চ্যালেঞ্জ আছে। যেমন হচ্ছে, আমি যদি টয়োটা মিরাই কথাই চিন্তা করি, টয়োটা মিরাইতে ওরা যে ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়ার জন্য যেই সেটআপটা তৈরি করলো বা যে সেটআপটা ওরা গাড়িতে দিল, সেই সেটআপটা আ আ তৈরি করতে ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়াটা তৈরি করতে আমি যদি এনার্জি হিসাব করি, তাহলে অ্যারাউন্ড, আমি যদি ১ম আমি চিন্তা করি হাইড্রোজেন। 1 কিলোগ্রাম কিলোগ্রাম হাইড্রোজেনকে যদি আমি বার্ন আউট করি, তাহলে এখানে প্রায় 121 কিলো জুল আমি এনার্জি প্রোডিউস করতে পারি। হ্যাঁ, কিন্তু 1 কিলোগ্রাম হাইড্রোজেন তৈরি করতে আমার 180 কিলো জুল ইলেকট্রিক্যাল এনার্জি দরকার। আচ্ছা। দ্যাট মিনস দিস ইজ নট এ সাস্টেইনেবল। বিকজ অফ 1 কিলোগ্রাম হাইড্রোজেন তৈরি করতে আমার 180 কিলো জুল হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি লাগতেছে। যেটা দিয়ে আমি এনার্জি পরবর্তীতে এই হাইড্রোজেনটাই আমরা ইউজ করে আমরা পাচ্ছি হচ্ছে 121 কিলো জুল। আচ্ছা। তো দিস ইজ নট এ ভায়াবল। বিকজ অফ আমি যে এনার্জি দিয়ে আমার চাকা চলবে, সেই এনার্জি তৈরি করতে আমি এর থেকে বেশি এনার্জি তৈরি করতেছি আমার হচ্ছে হাইড্রোজেন তৈরি করতে। বুঝতে পারছি। তো দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। তাহলে আমাদের হচ্ছে এই ওয়াটার ইঞ্জিনের তাহলে এখন ভবিষ্যৎটা কি? মানে সামনে কি আসলে আমরা ওয়াটার ইঞ্জিনের দিকেই যাবো? ওয়াটার ইঞ্জিনের ভবিষ্যৎটা হচ্ছে টয়োটা বেসিক্যালি ওয়াটার ইঞ্জিনটা কিন্তু ডেভেলপ করতেছে টয়োটা। হ্যাঁ, টয়োটাই ওয়াটার ইঞ্জিনের ব্যাপারে বেশি ফ্যাসিনেটেড এবং টয়োটা ট্রাই করতেছে যে ওয়াটার ইঞ্জিনে যাতে ফিউচার হয়। সো টয়োটার হাতে এখন অনেক ২ টা চ্যালেঞ্জ, বড় চ্যালেঞ্জ। একটা হচ্ছে যে ইলেক্ট্রোলাইসিস যে প্রক্রিয়াটা, এই ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়াতে যে পরিমাণ এনার্জি দরকার হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, সেই ইলেকট্রিক্যাল এনার্জির পরিমাণটা কমিয়ে নিয়ে আসা। এটা একটা চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে এই লিকুইড যে হাইড্রোজেন আছে, লিকুইড হাইড্রোজেন যখন কম্বাশন আ কম্বাশন চেম্বারে যখন হচ্ছে বার্ন আউট হয়, তখন কিন্তু প্রচুর পরিমাণে থার্মাল এনার্জি প্রোডিউস হয়। প্রচুর পরিমাণে। মানি ওইটা যখন হচ্ছে কম্বাশন চেম্বারে হচ্ছে বার্ন আউট হয়, তখন প্রচুর পরিমাণে থার্মাল এফিসিয়েন্সি গ্রো হয়। তো থার্মাল এফিসিয়েন্সি দ্যাট মিনস মানে টেম্পারেচার গ্রো হয়। এই প্রচুর পরিমাণে টেম্পারেচার গ্রো হওয়ার কারণে কিন্তু নক্স প্রোডিউস হয়। আচ্ছা। নক্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ হার্মফুল ইঞ্জিন আ ফর অ্যাটমসফিয়ার। আচ্ছা। বিকজ অফ নক্স হচ্ছে প্রচুর পরিমাণে হার্মফুল একটা প্রোডাক্ট, যেটাকে আমরা নাইট্রাস অক্সাইড বলি। ও আচ্ছা। তো নাইট্রাস তৈরি হয়? এটা তৈরি হয় বিকজ অফ কম্বাশন চেম্বারের টেম্পারেচারটা অনেক বেশি করতে হয় হাইড্রোজেন পোড়ানোর জন্য। পেট্রোলের তুলনায় কম্বাশন টেম্পারেচার অনেক গুণ বেশি থাকে। আচ্ছা। দ্যাটস হোয়াই কম্বাশন টেম্পারেচার যখনই গ্রো হয়, অনেক বেশি হয়ে যায়, তখনই কিন্তু নক্স প্রোডিউস হয়। বুঝতে পারছি। তাজিম ভাই, আ একটা আমরা তো আসলে পরিবেশ বান্ধব এনার্জি, পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার উপরে কথা বলি। তা আসলে হাইব্রিড ইঞ্জিন বা ইভি বা ওয়াটার ইঞ্জিন এরা আসলে কতটুকু পরিবেশ বান্ধব আ এখানে যদি বলা হয়, আমি ১ম কোয়েশ্চেনটাতে আসি, যেমন হচ্ছে হাইব্রিড ইঞ্জিন। হাইব্রিড ইঞ্জিন আসলে হচ্ছে, আমরা অলরেডি বলেছি, হাইব্রিড ইঞ্জিন হচ্ছে একটা ট্র্যাডিশনাল ইঞ্জিনের পাশাপাশি একটা ইলেকট্রিক মোটর থাকে বা ইলেকট্রিক মোটরের মাধ্যমে আমরা
কম্বাইন্ডলি হচ্ছে কাজ করি। সো হাইব্রিড ইঞ্জিন যদি আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে 30-40% হচ্ছে এফিশিয়েন্ট। হ্যাঁ? এবার আমরা যদি আসি ইলেকট্রিক ভেহিকল। ইলেকট্রিক ভেহিকল যদি হচ্ছে আপনার ফসিল ফুয়েল যদি আমরা বার্ন আউট না করে ইলেকট্রিসিটি আ নিয়ে থাকি, যদি ফসিল ফুয়েল ইউজ করে আমরা ইলেকট্রিসিটি ইউজ করি তাহলে ইলেকট্রিক ভেহিকলের আসলে এফিশিয়েন্ট লেভেলটা ততটা না। বিকজ অফ আপনি ফসিল ফুয়েল বার্ন আউট করে কিন্তু হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি নিচ্ছেন। ওই ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে কিন্তু আপনার গাড়ি ড্রাইভ করতেছেন। হ্যাঁ, কিছুটা এফিশিয়েন্ট হচ্ছে। যেমন আমি অলরেডি বলেছিলাম যে একটা ট্র্যাডিশনাল ভেহিকল হচ্ছে যে থার্মাল এফিসিয়েন্সি আছে, ইঞ্জিনের যে থার্মাল এফিসিয়েন্সি সেটা হচ্ছে আমরা মেক্সিমাম 20-25% আমরা চাকা ইউজ করতে পারি। যেখানে একটা আ আ ইলেকট্রিক ভেহিকলে বা একটা ইলেকট্রিক গাড়িতে হচ্ছে আমরা যেই এনার্জি ইউজ করি সেটা একটা ইঞ্জিনের 50-60% পর্যন্ত এনার্জি আমরা ইউজ করতে পারি ইলেকট্রিক্যাল এনার্জি প্রিজার্ভ করার জন্য। সেক্ষেত্রে কিছুটা সাশ্রয় ইলেকট্রিক ভেহিকল। এটা হচ্ছে পরিবেশের উপর সাশ্রয়। এবার যদি আমরা চিন্তা করি যে আমাদের হচ্ছে দৈনন্দিন যে খরচ যদি চিন্তা করি ডেফিনিটলি ইলেকট্রিক ভেহিকল হচ্ছে মোর দেন চিপার দেন নরমাল অ্যান্ড ট্র্যাডিশনাল ভেহিকল। বিকজ অফ আপনি দেখেন একটা হাইব্রিড গাড়ি আমার হচ্ছে একটা হাইব্রিড গাড়িতে আমাদের পার কিলোমিটার খরচ হয় মিনিমাম ৳10-12 আর একটা ট্র্যাডিশনাল ভেহিকল যেটা নন হাইব্রিড গাড়ি সেটা হচ্ছে পার কিলোমিটারে খরচ হয় ৳15-20 যেখানে একটা ইলেকট্রিক ভেহিকলের পার কিলোমিটার চার্জ হয় ৳1-1.5 সো দিস ইস দ্য মেইন গেম চেঞ্জিং ফিচার ইলেকট্রিক ভেহিকলে। সো ইলেকট্রিক ভেহিকল হয়তোবা আমাদের ফাইন্যান্সিয়ালি হচ্ছে আমাদেরকে অনেক বেশি বেনিফিট করতেছে। কিন্তু এনভায়রনমেন্টের চিন্তা করলে হ্যাঁ, ডেফিনিটলি ট্র্যাডিশনাল ভেহিকলের তুলনায় ইলেকট্রিক ভেহিকল হচ্ছে এনভায়রনমেন্ট সেভ করতেছে। মানে এনভায়রনমেন্ট যেখানে নষ্ট হচ্ছে সেখানে একটা এরিয়াতে যাচ্ছে বা ও যেখানে চলতেছে হুম। সেই জায়গাটা ও নষ্ট করতেছে। এক্সাক্টলি। কারণ ওর তো কার্বন ইমিশন 0। 0 টেইল-5 ইমিশন। দ্যাট মিনস একটা ইলেকট্রিক গাড়ির আমার প্রোডিউস করতে বা প্রোডাকশন করতে তো কার্বন প্রোডিউস হচ্ছে। সেখানে কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু একটা ইলেকট্রিক গাড়ি যখন হচ্ছে রাস্তায় চলতেছে, সেখানে কিন্তু 0 টেইল-5 ইমিশন। এজন্যই কিন্তু এই টার্মসটা ব্যবহার করছে ইলেকট্রিক ম্যানুফ্যাকচারাররা যে 0 টেইল-5 ইমিশন। দ্যাট মিনস টেইল-5 দিয়ে যে ইমিশনটা হচ্ছে এটা ডেফিনিটলি 0 কিন্তু এটা প্রোডিউস করতে অনেক বেশি কার্বন ইমিশন হচ্ছে দ্যাটস ফর ট্রু। কিন্তু চলাচলে কোনো কার্বন ইমিশন হচ্ছে না। তানজিব ভাই, পরের আরেকটা কোয়েশ্চেন যে ওয়াটার ইঞ্জিনে আসলে পানির ব্যবহার কতটুকু টেকসই? আচ্ছা। মানে এটা আসলেই ব্যবহার করাটা যাবে কি? এখানে আমি জাস্ট বলতে চাই যে পানির আসলে ওয়াটার ইঞ্জিনের চ্যালেঞ্জ গুলো বলতে পারি আমরা। যেমন চ্যালেঞ্জের মধ্যে হচ্ছে যদি আমি অ্যাডভান্টেজ চিন্তা করি যেমন ওয়াটার কিন্তু সহজলভ্য। কোনো জায়গায় পাওয়া যায়। যেকোনো জায়গায় পাওয়া যায়। বলা হয় যে ওয়াটার হচ্ছে জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিতে চাই। টয়োটা নতুন যে ওয়াটার ইঞ্জিন তৈরি করেছে আ কোনোটাই। হ্যাঁ, প্রোটোটাইপ যেটাকে আমরা হাইড্রোজেন ইঞ্জিন বলি অ্যাকচুয়ালি। তো ওই হাইড্রোজেন ইঞ্জিন 1.6 লিটার একটা ও প্রোটোটাইপ ইঞ্জিন ডেভেলপ করেছে। যেটা হচ্ছে আপনার আ যেটা হচ্ছে আপনার অনেক বেশি যেহেতু ওয়াটার এভেইলেবল, পানি এভেইলেবল সেজন্যই তারা এটা ইউজ করছে। কিন্তু এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। যেটার আমি অলরেডি বলেছিলাম যে ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়া করতে আমার এখন পর্যন্ত যে পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি প্রোডিউস হচ্ছে, আমার মানে ইনফেক্ট আমি হচ্ছেন যে এনার্জি আমি চাকায় ইউজ করতেছি সেখান থেকেও অনেক গুণ বেশি আমার ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়ার জন্য ইউজ করা হচ্ছে। দ্যাটস ওয়াই টয়োটা কিন্তু এখনো স্টপ হয়ে আছে। টয়োটা ট্রাই করতেছে এটা যাতে সহজলভ্য হয় বা এটা যাতে সহজে করা যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে হাইড্রোজেন ব্যবহারের কোনো কার্বন নিঃসরণ হয় না। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। এই ২ টা অ্যাডভান্টেজ আমি বলতে পারি। যেমন পানিটা অনেক বেশি সহজলভ্য এবং হাইড্রোজেন ব্যবহারে কোনো কার্বন নিঃসরণ হয় না। দ্যাটস দ্য বেনিফিট। এবার যদি চ্যালেঞ্জের কথা আসি তাহলে হচ্ছে হাইড্রোজেন আলাদা করতে অনেক বেশি শক্তি প্রয়োজন। যেটা অলরেডি আমি বলেছি। আমি বলেছি যে প্রায় 180 কিলো জুল হচ্ছে আমার এনার্জি প্রয়োজন হয় হাইড্রোজেন তৈরি করতে ওয়াটার থেকে। দ্যাট মিনস হাইড্রোজেন অক্সাইড থেকে হাইড্রোজেনের মলিকিউলটা আলাদা করতে আমার 180 কিলো জুল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জি প্রয়োজন হয় ইলেক্ট্রোলাইসিসের জন্য। যেখানে আমি ওই হাইড্রোজেন দিয়ে ১ কিলোগ্রাম হাইড্রোজেন দিয়ে আমি মেক্সিমাম এনার্জি প্রোডিউস করতে পারি হচ্ছে 121 কিলোজুল। দ্যাট মিনস আমার অ্যারাউন্ড 60 কিলোজুলের মতো বেশি পরিমাণ এনার্জি আমার নষ্ট হচ্ছে হাইড্রোজেন তৈরি করতে।
এবং নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয়। যেমন আমরা অলরেডি ডিসকাস করেছিলাম যে হাইড্রোজেনটা প্রিজার্ভ করাটা অনেক কেয়ারফুল, অনেক সেফলি প্রিজার্ভ করতে হয়। সো এখানে একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। ওকে। তানজিম ভাই, আমাদের তো হাইব্রিড গাড়ি এখন বাজারে চলতেছে। সামনে যদি ইলেকট্রিক গাড়িও মোটামুটি অ্যাভেলেবল হয়ে যাবে। তারপরে যদি ওয়াটার ইঞ্জিন আসে বা অন্য যেকোনো ইঞ্জিনই যদি আসে, এক্সাক্টলি। তাহলে এই মুহূর্তে হাইব্রিড গাড়ি আর রেগুলার গাড়ির যেই যন্ত্রাংশগুলো, পার্টসগুলো, এগুলোর হচ্ছে প্রাপ্যতা নিয়ে যদি একটু বলতেন বা এগুলোর দাম বা মেইনটেন্যান্সের খরচ, হাইব্রিড ইঞ্জিনে মেইনটেন্যান্স বেশি হবে নাকি রেগুলার ইঞ্জিনে কম হবে নাকি ইভি গাড়িতে বেশি হবে বা হাইব্রিড গাড়িতে কম হবে যদি? আচ্ছা, আমি এখানে জাস্ট কিছু মেইন যে কিছু মোটা দাগে কিছু কথা বলতে চাই। যেমন একটা হাইড্রোজেন ইঞ্জিন বা সরি যেটা হাইব্রিড ইঞ্জিনের কথা বললাম, হাইব্রিড ইঞ্জিন বা ইলেকট্রিক ভেহিকেল, এখানে হচ্ছে মেইন যে বিষয়গুলো থাকে প্রতিটা ম্যানুফ্যাকচারার কিন্তু হচ্ছে প্রতিটা ব্র্যান্ডকে আলাদাভাবে প্রতিটা মডেলকে কিছু তাদের স্পেসিফিকেশন কিছু দিয়েছে। যেমন আ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, কিছু রেগুলেশন দিয়েছে যে এই গাড়ি এই ধরনের মেইনটেন্যান্স প্রয়োজন। সো আসলে হাইব্রিড গাড়ি হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপট যদি আমি বলি, হাইব্রিড গাড়িতে আসলে কি ধরনের মেইনটেন্যান্স প্রয়োজন? আসলে আমরা একজন ইউজার সেটা জানি না। আমি যেই ব্র্যান্ডেরই হাইব্রিড গাড়ি ইউজ করি না কেন, সেটা টয়োটা হোক, নিসান হোক, হোন্ডা হোক, প্রতিটা ম্যানুফ্যাকচারার কিন্তু হচ্ছে তাদের ওই স্পেসিফিকলি ওই হাইব্রিড মডেলের বা হাইব্রিড গাড়ির জন্য স্পেসিফিকলি কিছু একটা রিকোয়ারমেন্ট দিয়েছে। মেইনটেন্যান্স রিকোয়ারমেন্ট দিয়েছে। যে মেইনটেন্যান্স রিকোয়ারমেন্টটা আমরা সাধারণত ফলো করি না। তো মেইনটেন্যান্স রিকোয়ারমেন্টটা যদি আমরা ফলো না করি, তখন কি হবে? আমার খুব শর্ট টাইমে ওই ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। ওই স্পেসিফিক পার্টটা নষ্ট হয়ে যাবে। তো আমরা যদি প্রপার টাইমে প্রপার মেইনটেন্যান্সটা করি অ্যাজ পার ম্যানুফ্যাকচার গাইডলাইন যদি আমরা ফলো করি, তাহলে ডেফিনিটলি আ নরমাল ট্র্যাডিশনাল ভেহিকলের তুলনায় হাইব্রিড গাড়ি হচ্ছে অনেক বেশি সাশ্রয়ী। আচ্ছা। কিন্তু আমরা যদি প্রপার মেইনটেন্যান্সটা না করি, প্রপার টাইমে প্রপার মেইনটেন্যান্স না করি, তাহলে তো আমার নির্দিষ্ট টাইমের আগেই যে হাইব্রিডের যে পোরশনগুলো আছে, লাইক এ ব্যাটারি, লাইক এ মোটর, লাইক এ ইনভার্টার, কনভার্টার, এই জিনিসগুলা ড্যামেজ হবে। এগুলা কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। আচ্ছা। সো এটা নির্ভর করে আসলে আপনি প্রপার টাইমে প্রপার সার্ভিসটা করাচ্ছেন কিনা সেটার উপর নির্ভর করে। আপনি যদি প্রপার টাইমে প্রপার সার্ভিসটা এনশিওর করেন, তাহলে হাইব্রিড ইঞ্জিন মোর দেন এফিশিয়েন্ট টু ট্র্যাডিশনাল ভেহিকল। ইভির যে গাড়িগুলো বাজারে চলতেছে, বাংলাদেশে অলরেডি অল্প করে ইভি চালু শুরু হয়েছে। ইভির ব্যাপারে আপনার অনেকগুলো কাজ করার অনেক দিনের অভিজ্ঞতা আছে। তো ইভি গাড়ির ব্যাপারে যদি বলেন, ইভির আসলে মেইনটেন্যান্সটা কেমন হয়? এটা কি এক্সপেনসিভ? এর পার্টস পাতিগুলো কি এক্সপেনসিভ? নাকি হাইব্রিড বা থেকে কম নাকি বেশি? আচ্ছা, আমাদের এখন বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকল যদি আপনি মোটা দাগে চিন্তা করেন, তাহলে ইলেকট্রিক ভেহিকলের মধ্যে হচ্ছে Audi, BMW, MG, তারপরে হচ্ছে পিওর ইলেকট্রিক ভেহিকল আসছে হচ্ছে BYD, Mercedes আছে, পাশাপাশি চেরি আছে, ওমোডা আছে, কিছু ব্র্যান্ড অলরেডি আছে। আরো কিছু ইলেকট্রিক ব্র্যান্ড আসতেছে, যেমন Rolls-Royce Spectre আসছে, Porsche Taycan আসছে। সো এই গাড়িগুলার মেইনটেন্যান্স অনেকটা সিমিলার। যতগুলা ব্র্যান্ডের কথা বললাম, সবগুলা ব্র্যান্ডের ইলেকট্রিক সেগমেন্টের যে মেইনটেন্যান্সটা অনেকটা সিমিলার। ইলেকট্রিক সেগমেন্টের মেইনটেন্যান্সটা আসলে মেজর কোনো মেইনটেন্যান্স নাই। আচ্ছা। ট্র্যাডিশনাল ভেহিকল ইঞ্জিন অয়েল নেই। এক্সাক্টলি। ট্র্যাডিশনাল ভেহিকলে ইঞ্জিন থাকে, ট্রান্সমিশন থাকে, তারপরে কুলিং সিস্টেম থাকে। নরমালি যেহেতু হচ্ছে আ ইলেকট্রিক গাড়িতে আপনার কোনো ইন্টারনাল কনভার্সন ইঞ্জিন নাই। যেটাকে আমরা আইস বলি। সো এটা যেহেতু নাই, সেক্ষেত্রে ইলেকট্রিক গাড়িতে মেইনটেন্যান্সটা নাই বললেই চলে। কিন্তু কিছু মেইনটেন্যান্স আছে। যেমন হচ্ছে আ ব্যাটারির জন্য হাই ভোল্টেজ ব্যাটারি কুল্যান্ট আছে, যেটা চেঞ্জ করতে হয়। তারপরে মোটর এবং জেনারেটরের হচ্ছে ফ্লুইড আছে, যেটা চেঞ্জ করতে হয়। ইনভার্টার অ্যান্ড কনভার্টারের ফ্লুইড আছে, যেটা চেঞ্জ করতে হয়। হ্যাঁ? তো এই কাজগুলো আছে। একদম হাইব্রিডের বা ট্র্যাডিশনাল ভেহিকলের মতো এত বেশি মেইনটেন্যান্স কস্ট সাধারণত ইলেকট্রিক ভেহিকলে নাই। তাও ইলেকট্রিক ভেহিকলে একটা নির্দিষ্ট মাইলেজ পর এই কাজগুলা করতে হয়। হ্যাঁ? নরমালি 20,000 কিলোমিটারের মধ্যে তেমন কোনো খরচ করতে হয় না। বুঝতে পেরেছি। হ্যাঁ?
আর ইলেকট্রিক গাড়ির আসলে বর্তমানে যেহেতু আমরা হাইড্রোজেন ইঞ্জিন বা ওয়াটার ইঞ্জিনে না যাই, ওটা যেহেতু এখনো প্রোটোটাইপ পর্যায়ে, এক্স্যাক্টলি। ইলেকট্রিক গাড়ির আসলে ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন বাংলাদেশে এই মুহূর্তে? ইলেকট্রিক গাড়ি ভবিষ্যৎ ডেফিনিটলি গুড বিকজ অফ বাংলাদেশ আমরা যেখানে বসবাস করি এখানে আমাদের মোস্ট অফ দ্য টাইম হচ্ছে আমরা ট্রাফিকে থাকি। সো আপনি যদি ঢাকার কথা চিন্তা করেন, ঢাকাতে মোস্ট অফ দ্য সিটি হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে। সো এই ট্রাফিকে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল হচ্ছে আপনার জন্য একটা গুড সোর্স হতে পারে। বিকজ অফ ইলেকট্রিক গাড়িতে হচ্ছে আপনার নরমালি এখন যে বাজারে যে গাড়িগুলা পাওয়া যায়, ইলেকট্রিক গাড়িগুলা, সেগুলা হচ্ছে আপনার একেকটা মডেলের একেক ধরনের রেঞ্জ থাকে। নরমালি হচ্ছে 200 থেকে 400 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ থাকে। তো 200 থেকে 400 কিলোমিটার একবার ব্যাটারি চার্জ করে আমি 200 থেকে 400 কিলোমিটার বিভিন্ন মডেলের ক্ষেত্রে বিভিন্ন রেঞ্জের আমরা ইউজ করি। তো এটা আমরা মানে এখন পর্যন্ত পাচ্ছি। যেটা অনেক বেশি এফিশিয়েন্ট। আমি যদি আপনাকে আরেকটু ব্রিফ এক্সাম্পল দিই। যেমন সে একটা 50 কিলোওয়াট বা একটা 60 কিলোওয়াটের আমরা ব্যাটারিকে আমরা হচ্ছে ফুল চার্জ করে 400 কিলোমিটার পাচ্ছি। ড্রাইভ করতে পারতেছি। তো 60 কিলোওয়াটের একটা ব্যাটারি ফুল চার্জ করতে আপনার 60 ইউনিট ইলেকট্রিসিটি প্রয়োজন হচ্ছে। তো 60 ইউনিট ইলেকট্রিসিটি তো আপনার ৳10 করে হলে ৳600। তো ৳600 আপনি অ্যারাউন্ড 400 কিলোমিটার যাচ্ছেন। সো ৳600 যদি আপনি 400 কিলোমিটার যেতে পারেন, ৳1.৫ তাহলে আপনার কস্ট হচ্ছে ৳1.৫ হচ্ছে। দ্যাট ইস বে মোর দ্যান চিপার অক্টেনর ডিজেল ভেহিকেল। কিন্তু এটা যে যদি আপনার ৪-৫ বছর পরে ব্যাটারি চেঞ্জ করা লাগে, ও এখানে তখন তো আপনার একটা খরচ চলে আসতেছে। এক্সাক্টলি চমৎকার কোয়েশ্চেন করছেন। এখানে হচ্ছে আপনার নরমালি এখন বাজারে যে ম্যানুফ্যাকচারার আছে, যারা ইলেকট্রিক ভেহিকল তৈরি করে, তারা সাধারণত একটা গ্লোবাল ট্রেন্ড ফলো করে। হ্যাঁ? ইন্টারন্যাশনাল ট্রেন্ড ফলো করে। যেমন আপনি আমেরিকাতেও হচ্ছে একটা ইলেকট্রিক ভেহিকেলের যে পরিমাণ ওয়ারেন্টি পলিসি পাবেন, সিমিলার টাইপ অফ ওয়ারেন্টি পলিসি আপনি বাংলাদেশেও পাবেন। যদি আপনি প্রপার ডিলারের কাছ থেকে পারচেজ করেন। সো আপনার নরমালি হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে ম্যানুফ্যাকচারাররা 8 ইয়ার্স এর ওয়ারেন্টি দিচ্ছে। অনলি ফর ব্যাটারি। কারণ ইলেকট্রিক ভেহিকেলের মেইন পার্টই কিন্তু ব্যাটারি। হ্যাঁ, ৮ বছর একটা গাড়ি কিন্তু আসলে মোর দ্যান এনাফ। এক্সাক্টলি। তো ৮ বছর ৮ ৮ বছর বছর কেউ এখন আর গাড়ি চালায়? খুব অল্প মানুষ। অল্প মানুষই চালায়। ৫ বছর ৬ বছর পরেই মানুষ মোটামুটি একটু চেঞ্জের প্ল্যান করে হ্যাঁ, দেয়। এখন অনেকে মনে করে রিসেল ভ্যালু। বাট রিসেল ভ্যালুর থেকেও তো আপনার মানে আপনার চিন্তা করতে হবে যে আমি ৮ বছর একটা গাড়ি আমাকে কি পরিমাণ ফুয়েল সেভ করে দিল। হ্যাঁ? সো আল্টিমেটলি ৮ বছর পরেও তো আপনি ওই গাড়িটা আর রিসেল ভ্যালু তো 0 হবে না। ডেফিনিটলি আপনি কিছু টাকা পাবেন। না সেটাই। সো আপনার আল্টিমেটলি ৮ বছর একটা ব্যাটারি প্যাকের ওয়ারেন্টি থাকে। তারপর ইনভার্টার এন্ড কনভার্টার বা অন্যান্য যে ইলেকট্রিক্যাল ডিভাইস গুলো আছে, সেগুলোরও কেমন ব্র্যান্ড ভেদে হচ্ছে ২ থেকে ৩ বছর বা ৪ বছর বা ৬ বছরও অনেক ম্যানুফ্যাকচারাররা অফার করে ওয়ারেন্টি। সো আল্টিমেটলি ধরেন অন্যান্য যে অ্যাক্সেসরিজ গুলো আছে, এটা যদি ৪ বছর বা ৫ বছর ওয়ারেন্টি দিয়ে থাকে আর ব্যাটারি প্যাকে যদি ৮ বছর ওয়ারেন্টি দেখে, দিস ইস মোর দ্যান এনাফ গুড আই তার থিংক মানে সো। হচ্ছে মানে সার্ভিসের হ্যাসেল ইলেকট্রিক ভেহিকেলের তুলনামূলক অন্য গাড়ি থেকে অনেক কম। অনেক কম, অনেক কম। রাইট। এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইলেকট্রিক গাড়ি হচ্ছে কোয়াইট ড্রাইভিং, সাইলেন্ট ড্রাইভিং যেটাকে আমরা বলি। সো ইলেকট্রিক ভেহিকেলে যেহেতু ইঞ্জিন নাই, সো মোটরের যে স্পিনিং সাউন্ড এটাও খুবই লাইট। খুব লাইট। সো এটা হচ্ছে চলতেছে খুবই কোয়াইট ড্রাইভিং। মানে আপনি ফিল করতে পারবেন যে আপনি গাড়ি 150 কিলোমিটার স্পিডে যদি চলে তাও আপনি ফিল করতে পারবেন না যে একটা নয়েজ ফিল করতে পারবেন না। সো ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে একটা মজার বিষয় আছে। যারা হচ্ছে মানে গ্যাসোলিন ইঞ্জিনের ফ্যান, ট্র্যাডিশনাল ক্লাসিক গাড়ির ফ্যান, হ্যাঁ। তারা আমাদের কিছু চ্যানেল আছে সেগুলোতে দেখছেন। আপনি একটা চ্যানেল দেখবেন যে কার এক্সপার্ট নামে একটা চ্যানেল আছে। এর একটা ছেলে হাইওয়ে চালায়। তো ওকে জিজ্ঞেস করা হইছে যে যদি গ্যাসোলিন ইঞ্জিন বন্ধ হয়ে যায়, সব যদি ইলেকট্রিক হয়ে যায়, হুম। তাহলে তুমি কি করবা? আমি ঘোড়া চালাবো। দিস ইস অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা মাইন্ডসেটের ব্যাপার। মানে ট্র্যাডিশনালি আমরা যখন ড্রাইভ করি আমরা হচ্ছে ইঞ্জিনের শব্দ শুনে কিন্তু অভ্যস্ত। তো এই ইঞ্জিনের তার সাথে কিন্তু একটা সিঙ্ক হয়। একটা সিঙ্ক হয়। সাইকোলজি বলে মানে একটা এক্সাক্টলি। এখানে একটা মজার জিনিস আছে যেটা অনেকে জানে না। আমি জাস্ট শেয়ার করব। সেটা হচ্ছে আ এই যে সাইকোলজিক্যাল বিষয় যেমন হচ্ছে আমি যখন অ্যাক্সেলারেট করি, অ্যাক্সেলারেট করলে অটোমেটিক্যালি হচ্ছে ইঞ্জিনের যে নয়েজ সেটাও বাড়তে থাকে, আমার স্পিডও বেড়ে যায়। সো দ্যাট মিনস ইঞ্জিনের আরপিএম বাড়ে। আরপিএম বাড়ার কারণে হচ্ছে ইঞ্জিনের নয়েজ চেঞ্জ হয়ে যায়, নয়েজ বেড়ে যায় এবং তার সাথে, সাথে আমার হচ্ছে গাড়ির স্পিডও বেড়ে যায়।
তো এটা হচ্ছে আমাদের একটা মেন্টালি আমাদেরকে একটা পিস দেয় যে আমার নয়েজের সাথে, সাথে স্পিড বাড়তেছে। সো ইলেকট্রিক ভেহিকেলও সিমিলার টাইপ অফ একটা টেকনোলজি আছে। আচ্ছা। হ্যাঁ? যেটাকে বলা হয় অ্যাকোস্টিক ভেহিকেল অ্যালার্টিং সিস্টেম। অ্যাকোস্টিক ভেহিকেল অ্যালার্টিং সিস্টেম। যেটা হচ্ছে আসলে শুনতে ইন্টারেস্টিং লাগবে। কিন্তু এটা আসলে আ আপনার তৈরি করা একটা সাউন্ড। আ আচ্ছা। মানে একটা তৈরি করা সাউন্ড। হ্যাঁ? যাতে ওই ফিলটা ওই ফিলটা যাতে আপনি মেন্টালি আপনি ফিল করেন যে হ্যাঁ, ইঞ্জিনের মতো ভুম একটা সাউন্ড হচ্ছে। সো এই অ্যাকোস্টিক ভেহিকল অ্যালার্টিং সিস্টেম একটা সিস্টেম আছে। যে সিস্টেমের মাধ্যমে বিভিন্ন ধরনের মিউজিক দেওয়া থাকে। ওই গাড়ির স্পিডের সাথে, সাথে এই গাড়ির সাউন্ড চেঞ্জ হয়ে যায়। আচ্ছা। তখন মানুষ মেন্টালি ফিল করে যে হ্যাঁ, আমার গান নয়েজ বাড়তেছে দ্যাট মিন আমার স্পিড বাড়তেছে। রাইট। ভেরি ফ্যান্টাস্টিক। এবং এটা আরেকটা কারণে পড়ছে সেটা হচ্ছে নরমালি যেহেতু আমরা জানি যে ইলেকট্রিক ভেহিকল হচ্ছে কোয়াইট ড্রাইভিং, সাইলেন্ট ড্রাইভিং যেটাকে বলি। সেহেতু অনেক সময় দেখা গেছে রাস্তা কেউ পার হচ্ছে, সে আসলে শুনতে পাচ্ছে না। পথচারী শুনতে পাচ্ছে না যে পাশ দিয়ে একটা গাড়ি আসতেছে স্পিডে। সো সো এজন্যও কিন্তু অ্যাকোস্টিক ভেহিকল অ্যালার্টিং সিস্টেমটা ইউজ করা হয়। যাতে আশেপাশের মানুষ কিছুটা হলেও শুনতে পারে যে একটা গাড়ি স্পিডে আসতেছে। তো তানজিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার একটা ডিসকাশন বা একটা আড্ডা হলো আমাদের। আপনাকেও ধন্যবাদ। ঠিক আছে। আজকে দর্শকরা এই পর্যন্তই। আমরা এরপরে হচ্ছে নেক্সট কোনো এপিসোডে অন্য আরো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। অনেক আড্ডা হবে আরো নতুন, নতুন মানুষদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।